আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আদাব। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা, লাইভ কেটে গেল কেন আমি নিজেও জানি না। আমি মনে করছি যে লাইভেই আছি অলরেডি, মানে পরে ওখানে যাই দেখি যে না, মানে আমাদের লাইভটা আর চলছে না। হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেম ছিল হয়তো বা। আচ্ছা, সমস্যা নেই। আপনারা এখন ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আগে একটু একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আমি ক্লাস শুরু করে দিব, আর কথা বাড়াবো না। আচ্ছা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা প্লিজ একটু রেসপন্স করেন তো। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা, এখন ক্লিয়ার আছে? ক্লিয়ার ক্লিয়ার বলছেন সবাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তো আমি আজকে আমাদের পড়ালেখার বিষয়বস্তু হচ্ছে ভাজক ভাজক নিয়ে। হ্যাঁ, তো ভাজক পড়ানোর আগে আমাদের আগের টপিকের কিছু গাণিতিক সমস্যা বাকি ছিল, যেগুলো হচ্ছে আপনার স্বকীয় মান এবং স্থানীয় মান রিলেটেড কিছু গাণিতিক সমস্যা বাকি ছিল, সেগুলো আগে আমরা ঠিক করবো। হ্যাঁ, দেখেন 72 নম্বর কোশ্চেন পর্যন্ত আমরা সলভ করে ফেলছিলাম। 73 নম্বর প্রশ্নে কি আছে? 73 নম্বর প্রশ্নে দেখেন এখানে আছে 1 2 3, এখানে তিনটা অঙ্ক, 1 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক। এই তিনটা অঙ্ক দ্বারা গঠিত 3 অঙ্কের যতটি সংখ্যা লেখা সম্ভব। 3 অঙ্কের, আচ্ছা 3টা অঙ্ক দিয়ে তো 3 অঙ্কের সংখ্যা গঠন করা যাবে না? আচ্ছা, 3 অঙ্কের যতটা সংখ্যা সম্ভব, মানে এই তিনটা দিয়ে 3 অঙ্কের যতটা সংখ্যা সম্ভব লেখা যায়, তাদের সমষ্টি কত হবে? তাদের সমষ্টি কত হবে? আচ্ছা, তার মানে হচ্ছে এই তিনটা অঙ্ককে ব্যবহার করে যতটা সংখ্যা তৈরি করা সম্ভব সেই সংখ্যাগুলোর যোগফল। আমি আবার বলছি, এই কোশ্চেনটা এখানকার কোশ্চেন না, এটা হচ্ছে বিন্যাস সমাবেশের কোশ্চেন, বাট তবুও সংখ্যার সাথে রিলেটেড ছোট অঙ্ক, তাই এখানে করিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখেন সবাই মনোযোগ দেন। অঙ্কগুলো কি কি বলেন তো? 1 2 আর কি 3। আচ্ছা, এই তিনটা অঙ্ক দিয়ে কয়টা সংখ্যা সম্ভব? সেটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। বিন্যাস সমাবেশে এগুলো বুঝাবো। হ্যাঁ, 3 ফ্যাক্টোরিয়াল মানে জানেন সবাই, 3 ইন্টু 2 ইন্টু 1, তার মানে 3 দুগুণে 6, 6টা সংখ্যা গঠন করা সম্ভব। তার মানে এই তিনটা অঙ্ককে ব্যবহার করে, হ্যাঁ, প্রতি সংখ্যায় একটা অঙ্ককে একবারই ব্যবহার করা যাবে, এরকম 6টা সংখ্যা গঠন সম্ভব। যদিও আপনি খুব সহজেই এটা বের করতে পারবেন কিভাবে সংখ্যাগুলো গঠন করা যায়। এই প্রথমে 1 কে রাখবেন, প্রথমে 1 রাখবেন, তার পাশে এই দুইজনকে বসাই দিবেন 2 3, তার মানে 123 একটা সংখ্যা। তারপরে 1 কে রাখবেন, এবার এই দুইজনকে ইন্টারচেঞ্জ করবেন, 3 কে আগে দিবেন, 2 কে পরে দিবেন, তাহলে 3 2, ব্যাস। তাহলে 1 কে সামনে রেখে এই দুইজনকে উলট পালট করে এই দুটো সংখ্যা এই দুটো সংখ্যা গঠন করা সম্ভব। এবার আমরা 2 কে সামনে রাখবো, আর এই দুইজনকে এখন উলট পালট করে পিছনে বসাবো। তাহলে 1 কে বসাই দিলাম, 3 কে বসাই দিলাম, আবার 2 কে রেখে 3 কে সামনে আনলাম, 1 কে বসাই দিলাম। এইবার এই 3 কে আমরা সামনে রেখে এই দুইজনকে উলট পালট করে দিব, তাহলে 1 আর 2 উলট পালট করে দিব, আর 3 কে সামনে রেখে 2 এখানে রাখবো, 1 কে পিছনে দেবো। এই হলো সেই মানে 6টা সংখ্যা, 1 2 3, এই 3টা অঙ্ককে ব্যবহার করে এই 6টা সংখ্যা গঠন করা যাবে। হ্যাঁ, এখন এদের যোগফল চাইছে, তো যোগ করেন। তাই 1 আর 2 3 4, 7 আর 2 9, 9 আর 3 12, 2 হাতে 1, 2 আর এই হাতের 1 আর 2 3, 3 আর 4, 4 আর 3 7, 7 আর 1 8, 8 আর 3 11, 11 আর 2 13 হাতে 1, 3 আর 1 4, 4 আর 3 7, 7 আর 2 9, 9 আর 2 11, 12 13, তাহলে 1332। 1332 অপশন আছে, 1332 4 নম্বর অপশন, 4 নম্বর অপশন আছে 1332। তাহলে প্রথম কাজ কি জানেন? এরকম কোশ্চেন যদি আসে, প্রথম কাজ হচ্ছে এই তিনটা সংখ্যাকে ব্যবহার করে 6টা সংখ্যা গঠন করা যায়, সেই 6টা সংখ্যা সিরিয়ালি লিখতে হবে, তারপর এগুলো কি জেনারেল নিয়মে যোগ করতে হবে। আর বিন্যাস সমাবেশে আসলে তখন দেখাবো যে এগুলো সূত্রের সাহায্যেও করা যায়, কিন্তু জটিল জটিল। হ্যাঁ, তারপর আমি করাবো, সমস্যা নেই। 1332, ও এটা কত নম্বর কোশ্চেন? এটা ছিল 73। হ্যাঁ ঠিক আছে, 1332। ওকে, আচ্ছা এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে ধরেন আমি যদি বলি যে 3 5 আর 7, এই তিনটা অঙ্ককে ব্যবহার করে যতগুলো সংখ্যা গঠন করা সম্ভব সেই সংখ্যাগুলোর যোগফল কত যদি বলি। হ্যাঁ, আচ্ছা তাহলে কি করবেন? তাহলে আপনি জানেন যে এই প্রথমে একজনকে সামনে ফিক্সড রাখবেন আর দুইজনকে পিছনে উলট পালট করে দিবেন। তাহলে 5 এখানে দিলাম, 7 এখানে দিলাম, এই 3 কে এখানে রেখে 7 কে সামনে দিলাম, 5 কে পিছনে দিলাম, ব্যাস। 3 কে সামনে রেখে এই দুইজনকে উলট পালট করা শেষ। এবার 5 কে সামনে রেখে এই দুইজনকে উলট পালট করে দিবেন, তার মানে 3 7,
5কে সামনে রেখে 7 3, তাই কিনা? এবার 7কে সামনে রেখে এই দুজনকে উলট পালট করে দিব, 3 5 5 3, ব্যাস। এবার এগুলো যোগ করলে যা আসবে তাই, ঠিক আছে? মানে আমি বোঝাতে চাচ্ছি যে এরকম 3টা অঙ্ক দিয়ে আগে কতগুলো সংখ্যা গঠন করা যায় সেগুলো লিখবেন। আর সেই সংখ্যা লেখার টেকনিক হচ্ছে প্রথমে একজনকে ফিক্সড করে দিবেন, তারপরে দুইজনকে উলট পালট করে দিবেন, তারপর আরেকজনকে সামনে ফিক্সড করে দিবেন, পিছনে আর দুইজনকে উলট পালট করে দিবেন, তারপর আরেকজনকে সামনে ফিক্সড করে দিয়ে পিছনে বাকি দুজনকে উলট পালট করে দিবেন, ব্যাস। ওকে, আচ্ছা। এবার দেখেন, এবার নেক্সট প্রশ্নে কি আছে? নেক্সট প্রশ্নে বলছে যে 0 1 2 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? দেখেন কি কি নির্ণয় করতে বলছে। মানে আমি আগের অঙ্কটা কেন এত জোর দিয়ে বুঝালাম, আমি বলি। আগের অঙ্কটা বুঝালাম এই জন্য, এই 3টা অঙ্ক দিয়ে যে 6টা সংখ্যা হয়, অনেকেই 6টা সংখ্যাই বসাতে পারবে না, যোগ করার পরের বিষয়। আগে আপনাকে জানতে হবে যে 6টা সংখ্যা কারা, সেটা না জানলে তো যোগ করতে পারবেন না। তাহলে এই 3টা অঙ্ককে ব্যবহার করে 6টা সংখ্যা কিভাবে গঠন করা যায় সেই বিষয়টা আপনার যদি দ্রুত না করতে পারেন, তাহলে তো মনে হবে যে আচ্ছা এই 6টার বাইরেও কি আরো কোনো সংখ্যা আছে, এরকম মনে হতে পারে, এই জন্য বলছি। হ্যাঁ, এখন 0 1 2 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল। এখন আমি আপনাদেরকে বলে দিই, আপনাকে যখন কিছু অঙ্ক দেওয়া থাকবে, যেমন এখানে দেওয়া আছে 0 1 2 3, এই যে 4টা অঙ্ক দেওয়া আছে, হ্যাঁ, আপনাকে যখন কিছু অঙ্ক দিয়ে বলবে এইগুলা দিয়ে দ্বারা গঠিত সবচেয়ে বড় সংখ্যা বা সবচেয়ে ছোট সংখ্যা, এগুলা কিভাবে গঠন করা হয় আগে এই বিষয়টা বুঝেন। মাথায় রাখবেন, যখন সবচেয়ে ছোট সংখ্যা গঠন করবেন তখন শুরুতেই সবচেয়ে ছোট মান থাকবে, তারপরে পর্যায়ক্রমে ছোট থেকে বড় যেতে হবে। আর যখন সবচেয়ে বড় সংখ্যার কথা বলবে তখন শুরুতেই সবচেয়ে বড় সংখ্যা দিয়ে পর্যায়ক্রমে ছোটর দিকে যেতে হবে, এটা হচ্ছে নিয়ম। হ্যাঁ, মানে আপনাকে যখন এরকম কতগুলো অঙ্ক দেওয়া থাকবে আর এরকম অঙ্কগুলো দিয়ে বলবে যে এই অঙ্কগুলো দ্বারা গঠিত সবচেয়ে বড় সংখ্যা কত, সবচেয়ে বড় সংখ্যা কিভাবে বের করবেন? সবচেয়ে বড় সংখ্যা লেখার নিয়ম হচ্ছে এই অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বড় দিয়ে শুরু করবেন আর পর্যায়ক্রমে ছোট পর্যন্ত যাবেন। আর এই অঙ্কগুলো দিয়ে সবচেয়ে ছোট সংখ্যা গঠন করার ক্ষেত্রে সবচেয়ে ছোট দিয়ে যাত্রা শুরু করবেন, পর্যায়ক্রমে বড়র দিকে যাবেন, ব্যাস। তাহলে বড় সংখ্যা মানে বড় থেকে শুরু, ছোটতে শেষ। ছোট সংখ্যা মানে ছোট থেকে শুরু, বড়তে শেষ, ব্যাস। ওকে, আচ্ছা। এবার দেখেন, তাহলে এইগুলো দিয়ে সবচেয়ে বড় সংখ্যা সবচেয়ে বড় সংখ্যা আপনি কিভাবে বের করবেন? তাহলে কি বলছি, সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে বড় থেকে শুরু। তাহলে বড়কে 3, তারপরে কে 2, তারপরে কে 1, তারপর হচ্ছে 0, ব্যাস। বড় সংখ্যা মানে বড় থেকে শুরু করে ছোট পর্যন্ত যেতে হবে। এখন সবচেয়ে ছোট সংখ্যা, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কেমনে পাবেন? এদের মধ্যে সবচেয়ে ছোট মান কত? 0, কিন্তু তার মানে 0 সামনে বসবে। ছোট সংখ্যা মানে ছোট থেকে বড়র দিকে যেতে হবে, 0 সামনে বসবে, তারপর 1, তারপরে 2, তারপরে 3। বাট সামনে 0 বসলে সেটাকে আমরা কি, সামনে 0 বসলে এই সামনের 0 কোনো ভ্যালু নাই, তার মানে এটা 4 অঙ্কের সংখ্যা হচ্ছে না, এটা হচ্ছে 3 অঙ্কের সংখ্যা। তাই সংখ্যার শুরুতে যেহেতু 0 বসালে সেটা 0 যেহেতু সার্থক অঙ্ক না, 0 বসালে সেটা মানে 4 অঙ্কের সংখ্যা হচ্ছে না, তাই 0কে না বসায় 0-র পরবর্তী ছোট যে আছে তাকে বসাতে হবে, মানে 0-র ইমিডিয়েট বড়। তাহলে 0-র ইমিডিয়েট বড় হচ্ছে 1। হ্যাঁ, 1 বসানোর পরে এখন এদের মধ্যে 1 বাদে যারা আছে তাদের মধ্যে সবচেয়ে ছোট কি 0, তাই এখন 0 বসাতে হবে, তারপরে 2, তারপরে 3, ব্যাস। এটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, এটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। এখন অনেকে সামনে 0 বাদে অন্য কিছু বসাতে হবে, সামনে 0 বসালে সেই সংখ্যাটা 4 অঙ্ক হতো না। তাহলে 0 তো সবচেয়ে ছোট, কিন্তু 0 বসানো যাচ্ছে না, তাই 0-র পরবর্তীকে চিন্তা করতে হবে। 0-র পরবর্তী হচ্ছে 1, তাই 1 বসাইছি, তারপরে পর্যায়ক্রমে ছোট যেগুলো আছে বসাই গেছি। এবার এগুলো বিয়োগ করেন, তাহলে 10 থেকে 3 গেলে 7, হাতে 1 3, 11 থেকে 3 গেলে 8, হাতে 1 2 থেকে 1 গেলে কত 1 2, 2187 আছে, 2187 4 নাম্বার অপশন 2187। আচ্ছা, তাহলে কতগুলো আপনারা কি বুঝছেন যে কতগুলো অঙ্ক দেওয়া থাকলে সেই অঙ্কগুলো দিয়ে বড় সংখ্যা কেমন গঠন করতে হয়? যেমন আমি যদি আপনাদেরকে দেই, একটু তাকান, আপনাদেরকে যদি বলি যে 5 3 8 7 9 এইগুলো দিয়ে গঠিত সবচেয়ে বড় সংখ্যা কত? দেখেন, এই অঙ্কগুলো দ্বারা গঠিত সবচেয়ে বড় সংখ্যা কত বলেন তো? এই অঙ্কগুলো দ্বারা গঠিত সবচেয়ে বড় সংখ্যা, এই অঙ্কগুলো দ্বারা গঠিত সবচেয়ে বড় সংখ্যা কত? তাহলে কি বলছি বলেন তো? সবচেয়ে বড় সংখ্যা মানে কি? বড় দিয়ে, সবচেয়ে বড় দিয়ে শুরু হবে,
আর পর্যায়ক্রমে ছোট হতে হতে লাস্টে একদম ছোট দিয়ে শেষ হবে, তাই কিনা? আচ্ছা, তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় কে? 9, তাই 9 দিয়ে শুরু হবে। 9 এর পরবর্তী ছোট কে? 8, তাই এখানে 8 আসবে। তারপরে কে? 7, তারপরে কে? 5, তারপরে কি? 3। ব্যাস, এই যে সবচেয়ে বড় সংখ্যা। আর যদি বলতো সবচেয়ে ছোট সংখ্যা, তাহলে সবচেয়ে ছোট দিয়ে শুরু হতো, পর্যায়ক্রমে লাস্টে বড়তে যেয়ে থেকে যেত, তাই কিনা? আচ্ছা, তাহলে সবচেয়ে ছোট কে? 3, তারপরে ছোট কে? তারপরে বড়, 3 এর বড় মানে 5, তারপর 7, তারপর 8, তারপর 9। ব্যাস, এই হলো ছোট সংখ্যা বড় সংখ্যা কিভাবে লিখতে হয়। হ্যাঁ, আচ্ছা, আমি জানি আপনারা পারেন, তাও বললাম। হ্যাঁ, নেক্সট দেখেন, আমি আবার বলছি এই অঙ্কগুলো, এটাও কিন্তু বিন্যাসের অঙ্ক। আমি বিন্যাসে এগুলো এত বেশি করাবো যে আপনার মুখস্থ হয়ে যাবে ক্লাসে, টেনশন করেন না, তবু এখানে করাই দিচ্ছি। 2, 3 এবং 4 দ্বারা 2, 3 এবং 4 দ্বারা গঠিত 3 অঙ্কের কতটি বিজোড় সংখ্যা গঠন করা যাবে? এখানে খেয়াল রাখবেন, বিজোড় সংখ্যা। কেমন সংখ্যা বলছে? বিজোড় সংখ্যা। এবং ব্যবহার করতে হবে 2, 3 আর 4, এই 3টা ডিজিট ব্যবহার করে আপনাকে বিজোড় সংখ্যা গঠন করতে হবে। এখন বিজোড় সংখ্যা গঠনের একটা শর্ত আছে। বিজোড় সংখ্যা গঠনের শর্ত হচ্ছে একক স্থানীয় অঙ্কে 1, 3, 5, 7, 9 এর বাইরে কোনো কিছু হওয়া যাবে না। একক স্থানীয় অঙ্কে 1, 3, 5, 7, 9 এর বাইরে কিছু হওয়া যাবে না। তার মানে আমাদেরকে ইউজ করতে হবে 2, 3 আর হচ্ছে 4, এই যে 3টা ডিজিট। তাহলে একক স্থানীয় অঙ্কে আমাকে ফিক্সড করে দিতে হবে, 3 কে ফিক্সড করে দিতে হবে, মানে 3 এইখানেই থাকবে। কারণ বিজোড় হতে হলে 3 লাস্টে থাকতে হবে। 3 লাস্টে থাকলে পরে সামনে আমি এই 2 আর 4 কে ব্যবহার করতে পারবো। তাহলে সামনে এই 2 আর 4 কে ব্যবহার করলে এখানে 2 লিখলাম, এখানে 4 লিখলাম। এখন 4 কে যদি সামনে লিখি আর 2 কে যদি পিছনে লিখি, আর 3 কে তো সামনে আনা যাবে না, কারণ 3 যদি সামনে আসে তাহলে তার পিছনে হয় 2 বসবে, না হলে 4 বসবে, তাহলে তো বিজোড় থাকবে না। তাহলে পিছনে 3 কে রাখতে হবে। পিছনে 3 কে ফিক্সড করে দিলে এই 2 আর 4 সামনে দুইজনকে উলট পালট করে 2, 4 লেখা যায়, 4, 2 লেখা যায়। তার মানে এই দুইটা সংখ্যার বাইরে কিন্তু কোনো বিজোড় সংখ্যা গঠন করা সম্ভব না এই 3 জনকে দিয়ে। যদি বলতে এই 3 জনকে দিয়ে কতটি ভিন্ন ভিন্ন সংখ্যা গঠন করা যাবে, তাহলে 6টা হতো। তাহলে 6, যদি সংখ্যার কথা বলতো, তাহলে 6টা। আচ্ছা, তাহলে আমাদের কয়টা উত্তর? 2টা। তাহলে উত্তর হচ্ছে 2টা। আপনারা এটা নিয়ে টেনশন করবেন না, এগুলো বিন্যাসে করাবো। হ্যাঁ, এখানে এটা নিয়ে প্রেশার নিন না, বিন্যাসে এগুলো অনেক এক্সাম্পল করাবো, আপনার মুখস্থ হয়ে যাবে ক্লাসের মধ্যেই। হ্যাঁ, দেখে উত্তর দিবেন। আচ্ছা, এখানে কি বলছে? এখানে বলছে 2, 4, 0, 7 অঙ্কগুলো দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? তাহলে এইগুলো দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আপনাকে যে অঙ্কগুলো ব্যবহার করতে বলছে সেগুলো কি আছে? 2, 4, 0, 7। এখন এদের মধ্যে সবচেয়ে ছোটকে, যেহেতু সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা চাইছে, তাহলে কি ছোট থেকে বড়র দিকে যাব, কিন্তু ছোট তো 0, সামনে 0 বসানো যাবে না। তাহলে 0-র পরবর্তীকায় আছে 2, তাহলে সামনে 2, এরপর ছোট থেকে বড়, এরপর 0, তারপরে 4, তারপরে 7, তার মানে 2047। তাহলে 2047 এক নাম্বার অপশন আছে 2047, তাহলে আমাদের উত্তর হচ্ছে 2047। নেক্সট। আচ্ছা, এবার হচ্ছে স্বকীয় মান এবং স্থানীয় মান। সবাই একটু মনোযোগ দেন, খুবই সহজ, দেখে বুঝতে পারবেন। স্বকীয় মান এবং স্থানীয় মান, এখানে দেখেন সর্বমান, স্থানীয় মান, দুইটা কথা আমি এখানে বলছি। স্বকীয় মান আচ্ছা, স্ব মানে নিজে না, নিজে না, স্ব মানে নিজে। তাহলে স্বকীয় মান মানে হচ্ছে কোনো একটা অঙ্কের অবস্থান যেখানেই হোক না কেন, তার চেহারা যেরকম ওই মানটা যতটুকু নির্দেশ করে সেইটাই হচ্ছে তার স্বকীয় মান। মানে স্থান ভেদে স্বকীয় মানের কোনো পরিবর্তন ঘটে না, এটা বোঝেন। স্থান ভেদে স্বকীয় মানের কোনো পরিবর্তন না। স্ব মানে নিজে না, তার মানে নিজের চেহারা যেরকম, ওই চেহারা যেরকম দেখতে সে যে স্থানেই বসুক না কেন, তার মানটা হচ্ছে তার চেহারা যেরকম তত, সোজা কথা। তাহলে স্বকীয় মান মানে হচ্ছে যেমন, আচ্ছা, আর স্থানীয় মান হচ্ছে কোনো একটা অঙ্ক কোন পজিশনে অবস্থান করতেছে, সেই পজিশনে যে মানটা সে হোল্ড করছে সেটা হচ্ছে তার স্থানীয় মান। যেমন আমি দেখেন এখানে বলছে যে এই সংখ্যায় সর্ববামের 6-এর স্থানীয় মান কত? সর্ববাম বলতে কোথায় বোঝাচ্ছে? এই যে সর্ববাম মানে এই 6-এর। তাহলে আমরা কি বলি? এটা একক, এটা দশক অবস্থান, এটা শতক অবস্থান না? শতক অবস্থান কিনা? তাহলে সর্ববামের যে অঙ্কটা সেটা কত অবস্থানে অবস্থান করতেছে? শতক অবস্থানে। তাই এই সর্ববামে যে অঙ্কটা আছে তাকে শতক মানে 100 দিয়ে গুণ করলে তার স্থানীয় মান পাবো, মানে 600। ব্যাস। তাইলে এই সর্ববামে যে 6 আছে তার স্থানীয় মান হচ্ছে 600।
ওকে, সর্ববামে যে 6 আছে তার স্থানীয় মান 600। আচ্ছা, আর যদি বলতো এই সর্ববামের 6 এর স্বকীয় মান কত, আমি আবার বলছি স্বকীয় মান মানে হচ্ছে তার নিজের যে মান, মানে ওই জিনিসটার অবস্থান যেখানেই হোক না কেন তার চেহারা যেরকম দেখতে পাবেন সেই মানটাই হচ্ছে তার স্বকীয় মান। আর স্থানীয় মান মানে হচ্ছে ওই অঙ্কটার যে স্থানে অবস্থান করতেছে ওই ডিজিটকে তত দিয়ে গুণ করে যে মানটা পাবেন সেটা হচ্ছে তার স্থানীয় মান। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি আরো কিছু এক্সাম্পল দেবো। যেখানে দেখাচ্ছে এই সংখ্যায় 5 এর স্থানীয় মান কত, 5 এর স্থানীয় মান, তাহলে 5 কোথায় অবস্থান করতেছে দেখেন তো, একক, দশক, শতক, সহস্র, অযুত, মানে 10,000 পজিশনে। দেখেন একক, দশক, শতক, হাজার, 10,000 পজিশনে, তার মানে এই 5 অবস্থান করতেছে 10,000 পজিশনে। তাই এই 5কে আমরা 10,000 দিয়ে গুণ করতে হবে। 10,000 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 50,000। তার মানে এই 5 এর অবস্থান হচ্ছে 50,000, এই স্থানীয় মান হচ্ছে 50,000। আমার কথা কি বুঝছেন? স্থানীয় মান মানে হচ্ছে কোনো একটা ডিজিট এই সংখ্যায় যেখানে অবস্থান করতেছে সেই অবস্থানের মান দিয়ে ওই ডিজিটকে গুণ করে যা পাবেন সেটাই হচ্ছে ওর স্থানীয় মান। ক্লিয়ার? আচ্ছা, এখন একটা কথা আমি বলে নিই, সেটা হচ্ছে অনেকে এটাকে কত দিয়ে গুণ করে বুঝতে পারে না। আপনি ঘর গুনবেন, এখানে গুনেন এই 5 কয় নাম্বার পজিশন আছে, 1 2 3 4 5, এই 5 আছে 5 নাম্বার পজিশনে। তাহলে আপনি এই 5 এর স্থানীয় মান পাবেন 1 এর পরে এখানে যত নাম্বার পজিশনে আছে তার চেয়ে একটা শূন্য কম দিবেন। এখানে 5 আছে 5 নাম্বার পজিশনে, তাহলে 1 এর পরে 4টা শূন্য দিতে হবে। ব্যাস, অনেকে বুঝতে পারে না যে কয়টা শূন্য দিব এখানে গুণ করার ক্ষেত্রে। হ্যাঁ, এটা বললাম। নেক্সট, এই যে দেখেন এখানে কি বলছে, সংখ্যাটিতে 3 এর স্থানীয় মান সমূহের সমষ্টি। খেয়াল করেন প্লিজ, এই সংখ্যাটায় 3 এর স্থানীয় মান সমূহের সমষ্টি। কেন স্থানীয় মান সমূহের বললো? কারণ এখানে 3 আছে একাধিক জায়গায়, এখানে 3 আছে, এখানে 3 আছে, এই 3 হচ্ছে দশক অবস্থানে, তাই এই 3 এর স্থানীয় মান পাবেন ওকে 10 দিয়ে গুণ, মানে 30। আর এই 3 অবস্থান করতেছে একক, দশক, শতক, হাজার, তাই এই 3কে আপনার 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3000। তাহলে এই 3 এর স্থানীয় মান 30, এই 3 এর স্থানীয় মান 3000। এই স্থানীয় মানগুলোর সমষ্টি চাইছে, মানে 30 আর 3000 এর সমষ্টি 3030। এই যে 3 নাম্বার অপশন 3030। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার নেক্সট, এখানে বলছে যে এই সংখ্যাটিতে 7 এর স্থানীয় মান এবং স্বকীয় মানের পার্থক্য। খেয়াল করেন এই সংখ্যাটা, এই যে 7 না, এই 7 এর স্থানীয় মান এবং স্বকীয় মানের পার্থক্য, স্বকীয় মান স্থানীয় মানের পার্থক্য। এখন প্রশ্ন হচ্ছে 7 এর স্বকীয় মান কত? 7 এর স্বকীয় মান 7। কোনো একটা ডিজিটের স্বকীয় মান সে যেখানেই অবস্থান করুক না কেন তার স্বকীয় মানের পরিবর্তন হবে না। মানে এই 7 যদি এখানেও থাকতো তাও 7 এর স্বকীয় মান 7ই। কোনো একটা অঙ্কের স্বকীয় মান মানে ওই মানটা নিজেই, সোজা কথা। ঠিক আছে? আচ্ছা, আর স্থানীয় মান কত? এই যে একক, দশক, শতক, হাজার, 10,000। তার মানে এই 7কে 10,000 দিয়ে গুণ করতে হবে। 7 গুণ 10,000 মানে 70,000। এই স্থানীয় মান 70,000, আর 7 এর স্বকীয় মান তো 7, তাহলে 70,000 আর হচ্ছে স্থানীয় মান 7, এদের বিয়োগ করতে হবে। তাহলে এই 10 থেকে 7 গেলে 3, আর 1 বিয়োগ করলে 9, 1 বিয়োগ করলে 9, 1 বিয়োগ করলে 9, 1 বিয়োগ করলে 6, এই যে 6,993। ঠিক আছে? এই 3 নাম্বার অপশন। আচ্ছা, কথাটা কি বুঝতে পারছেন? এখন অনেকে এই স্থানীয় মান, আপনারা আমাকে বলেন তো এই 3 এর স্থানীয় মান কত? এই অঙ্কে এই 3 এর স্থানীয় মান কত? এই অঙ্কে 3 এর স্থানীয় মান কত? আচ্ছা, এই জায়গাতে কোনো একটা ডিজিটের স্থানীয় মান লেখার সময় আপনি একটা শর্টকাট ব্যবহার করতে পারেন। যদি অনেক দূরে অবস্থান করে, যে ডিজিটের স্থানীয় মান চাইছে সেটা যদি অনেক দূরে অবস্থান করে, তখন অনেকে কনফিউজড হয়ে যায় যে এটাকে কত দিয়ে গুণ করব।
আমি সেই ক্ষেত্রে শর্টকাট বলে দিচ্ছি, যে ডিজিটের স্থানীয় মান চাবে ওই ডিজিটটা লিখবেন, ইনটু 1 লিখবেন, তারপর এইখান থেকে গুনবেন যে ওইটা কয় নাম্বার, এখান থেকে গুনে ওর সিরিয়াল গুনবেন 1 2 3 4 5 6 7 8, তার মানে 3 হচ্ছে 8 নাম্বার সিরিয়ালে, যত নাম্বার সিরিয়ালে থাকবে একের পরে তার চেয়ে একটা শূন্য কম দিবেন, তাহলে 3 8 নাম্বার সিরিয়াল আছে তাই 7টা শূন্য, 2 3 4 5 6 7। এখন আপনি জানেন যে এই 3কে 1 দিয়ে গুণ করলে 3 হবে আর পরে 7টা শূন্য বসে যাবে। অথবা আপনি 1 দিয়ে গুণও করার দরকার নাই, আপনি এই যার স্থানীয় মান চাইছে তাকে লিখবেন আর গুনবেন ও কত নাম্বার পজিশনে আছে, 8 নাম্বার পজিশনে আছে তাহলে ওর 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 পরে একটা শূন্য কম দিবেন, 8 নাম্বার পজিশনে আছে তাই 7টা শূন্য দিবেন, ব্যাস ক্লিয়ার। নেক্সট। আচ্ছা, এই চ্যাপ্টার ক্লোজড। হ্যাঁ, এই চ্যাপ্টার ক্লোজড। এখন আমরা চলে যাব হচ্ছে আচ্ছা ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ। আমাদের আজকের পড়ালেখার বিষয়বস্তু হচ্ছে ভাজক সংখ্যা নির্ণয়। ভাজক সংখ্যা নির্ণয়। আচ্ছা, সবাই একটু মনোযোগ দেন, নতুন টপিকে চলে আসছি। আচ্ছা, ভাজক সংখ্যা নির্ণয় মানে একটা সংখ্যা দেওয়া থাকবে, বলবে এই সংখ্যার ভাজক কতটি। সবচেয়ে পপুলার যে কোশ্চেন, যে প্রশ্নটা সবচেয়ে বেশিবার পরীক্ষা আসছে, আমি প্রথমেই দিচ্ছি, সেটা হচ্ছে এই প্রশ্নটা। এই প্রশ্নটা সবচেয়ে বেশিবার পরীক্ষা আসছে, হ্যাঁ, এবং আপনাদের এটার উত্তর মুখস্থ। বলছে 72-এর ভাজক বা গুণনীয়ক কতটি। সবাই একটু তাকান। অনেক সময় বলবে গুণনীয়ক কতটি, গুণনীয়ক, ভাজক বা গুণনীয়ক। যদিও ভাজক আর গুণনীয়কের মধ্যে একটা স্লাইট ডিফারেন্স আছে, হ্যাঁ, ভাজক এবং গুণনীয়কের মধ্যে স্লাইট একটা ডিফারেন্স আছে। আমি এই ডিফারেন্সটা আলোচনা করব আমাদের এর পরবর্তীতে, ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ রিলেটেড যে গাণিতিক সমস্যাগুলো আছে তখন এটা আলোচনা করব। আচ্ছা দেখেন, তাহলে ভাজক বা গুণনীয়ক এদের মধ্যে একটা স্লাইট ডিফারেন্স আছে, বলে দিবনি, জান আজকে বলে দিবনি। এখন 72-এর ভাজক কতটি। এখন প্রশ্ন হচ্ছে 72-এর ভাজক বলতে আসলে কি বোঝায়। 72-কে, এদিকে তাকান, কোন একটা সংখ্যার ভাজক বলতে কি বোঝায় আগে এটা বোঝেন। কোন একটা সংখ্যাকে যারা যারা ভাগ করতে পারে তারা প্রত্যেকে ওই সংখ্যার এক একটা ভাজক। কোন একটা সংখ্যাকে যারা যারা ভাগ করতে পারে তারা প্রত্যেকেই ওই সংখ্যার এক একটা ভাজক। তাহলে 72-কে যারা যারা ভাগ করতে পারে তারা প্রত্যেকেই 72-এর ভাজক। যেমন 72-কে ভাগ করতে পারে, 72-কে 4 দিয়ে ভাগ করা যায়, 72-কে 6 দিয়ে ভাগ করা যায়, 72-কে 8 দিয়ে ভাগ করা যায়, আরো অনেক কিছু দিয়ে ভাগ করা যায়। তাহলে এরা প্রত্যেকেই কি 72-এর ভাজক বা গুণনীয়ক। কোন একটা সংখ্যাকে আমি যা যা দিয়ে ভাগ করতে পারবো তারা প্রত্যেকেই ওই সংখ্যার ভাজক বা গুণনীয়ক। এখন প্রশ্ন হলো, তাহলে 72-এর ভাজক কতটি, মানে হচ্ছে কতগুলো সংখ্যা আছে যা 72-কে ভাগ করতে পারে। এরকম কতটা সংখ্যা আছে যা 72-কে ভাগ করতে পারে, আমাদের সেইটা নির্ণয় করতে বলছে। 72-কে কারা কারা ভাগ করতে পারে এটা বের করতে বলেনি। 72-কে কারা কারা ভাগ করতে বলে এটা বের করতে বলেনি। বের করতে বলছে কি 72-কে ভাগ করতে পারে কয়জন, মানে কতজন আছে এরকম যারা 72-কে ভাগ করতে পারে। আচ্ছা, আমাদের বের করার টেকনিক আছে। এখন 72-কে ভাগ করতে পারে কারা দেখেন, 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, কারণ 3 24 72, 4 দিয়ে ভাগ করা যায়, 4 18 72, 5 দিয়ে যায় না, 6 দিয়ে ভাগ করা যায়, 6 12 72, তারপর 8 দিয়ে ভাগ করা যায়, 8 9 72, 9 দিয়ে ভাগ করা যায়, 8 9 72, 12 দিয়ে ভাগ করা যায়, 6 12 72, 18 দিয়ে ভাগ করা যায়, 4 18 72, 24 দিয়ে ভাগ করা যায়, 3 24 72, 36 দিয়ে ভাগ করা যায়, 36 দিয়ে 72, 72-কে 72 দিয়েও ভাগ করা যায়, 72 একটা 72। এই হচ্ছে 72-এর ভাজক। কয়টা দেখেন তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তার মানে 12টা। 72-এর ভাজক আছে 12টা। কথা কি বুঝছেন, 72-এর ভাজক আছে 12টা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এইভাবে যদি আপনি কোন একটা সংখ্যার কতটি ভাজক আছে সেটা যদি এইভাবে বের করে লিস্ট তৈরি করতে যান, পরীক্ষার হলে তো করে আসতে পারবেন না। 72 সংখ্যাটা ছোট, আপনি এভাবে করতেই পারেন, বাট সংখ্যাটা যদি অনেক বড় হয়, একটু বড় রেঞ্জের হয়, 300 400 500, হ্যাঁ, বা 1200 2500 এরকম হয়, তখন কিন্তু খুঁজে পাবেন না। সুতরাং আমরা একটা নিয়ম শিখবো, যে নিয়মের সাহায্যে ভাজক নির্ণয় করতে হয়। কোন একটা সংখ্যার ভাজক সংখ্যা বের করার নিয়ম, একটি সংখ্যার ভাজক সংখ্যা বের করার নিয়ম। মনোযোগ দেন। কোন একটা সংখ্যার ভাজক, এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান। এখন নিয়মটা মনোযোগ দিয়ে বোঝেন। কোন একটা সংখ্যার ভাজক সংখ্যা বের করতে গেলে আমাদের প্রথম কাজ হচ্ছে, ওই যে সংখ্যার ভাজক বের করতে বলছে ওই সংখ্যাকে আমাদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ বা প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে। প্রথম কাজ। কোন একটা সংখ্যার ভাজক কতটি সেটা বের করতে গেলে আমার প্রথম কাজ হচ্ছে
ওই সংখ্যাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন, আবার বলছি প্রাইম ফ্যাক্টরাইজেশন। আচ্ছা, বাংলা হচ্ছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, যে সংখ্যার ভাজক বের করতে বলবে তার মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, প্রথম কাজ। তাহলে যেহেতু 72-এর ভাজক সংখ্যা বের করতে বলছে, তাই আমরা 72-কে কি করব, প্রাইম ফ্যাক্টরাইজেশন করব বা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। এখন অনেকে জানতে চায় যে ভাই এইটা আবার কি প্রাইম ফ্যাক্টরাইজেশন? কিছুই না, এই 72-কে আপনি দেখেন, এদিকে দেখেন, এই 72-কে আপনি কেবল মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করবেন। আবার বলছি, এই 72-কে কেবল মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, যে কোনো সংখ্যা না, শুধু মৌলিক। তাহলে প্রথমে 72-কে কোন মৌলিক সংখ্যা দিয়ে ভাগ যায়? 2 দিয়ে যায়, তাই 2 দিয়ে ভাগ করলাম। 72-কে কি আবার 2 দিয়ে যায়? যায়, তাহলে আবারও 2 দিয়ে ভাগ করবেন। যতক্ষণ 2 দিয়ে যাবে ততক্ষণ 2 দিয়ে ভাগ করতে হবে কিন্তু, হ্যাঁ। 2 দিয়ে 18 বার। আবারও কি 2 দিয়ে যায়? যায়। 2 দিয়ে 9 বার। এবার কিন্তু 2 দিয়ে যায় না, তাহলে 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা চিন্তা করতে হবে। এখানে ভাগগুলো করতে হবে শুধু মৌলিক সংখ্যা দিয়ে। তাহলে 2 দিয়ে না গেলে 3 দিয়ে যায়, 3 3 9। এদিকে তাকান, এবার দেখেন 72-কে কিন্তু ভাগ করা শেষ। এই যে এটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন, এই যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। মানে 72-এর মধ্যে এরকম কতগুলো মৌলিক ফ্যাক্টর আছে, যে এগুলো মৌলিক ফ্যাক্টর না, 2 3 এগুলো মৌলিক ফ্যাক্টর না। এখন এদিকে তাকান প্লিজ, এখানে 2 আছে কয়টা? 3টা। তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। আচ্ছা, এগুলা গুণ করলে কত হবে বলেন তো? এদিকে তাকান, এগুলো যদি গুণ করি তাহলে কত হবে? এগুলা গুণ করলে 72 হবে। এগুলা গুণ করলে 72 হবে। আপনি যদি এখন গুণ করা শুরু করেন যে 2 দুগুণী 4, 4 দুগুণী 8, তাহলে কিন্তু আপনি সহজ সরল, কারণ আপনি 72 ভেঙে এগুলা পাইছেন, তাহলে এগুলা গুণ করলে 72ই হবে। আপনার তো গুণ করে দেখার দরকার নেই। মনে করেন আপনাকে একজন এখানে একটা বিরাট একটা সংখ্যা দিয়ে এরকম প্রাইম ফ্যাক্টরাইজেশন করে রাখছে, বললো বলেন তো এগুলা গুণ করলে কত হবে, আর আপনি যদি এখানে গুণ করা শুরু করেন তাহলে সে বুঝবে যে এই লোকটা সহজ সরল, কারণ এই সংখ্যার প্রাইম ফ্যাক্টরাইজেশন করে এগুলা পাইছেন, কারণ এগুলা গুণ করলে এটাই পাবেন, অন্য কিছু পাবেন না। ঠিক আছে? ইয়েস। তাহলে এখন আমাকে বলেন, এদিকে তাকান, তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে ওই সংখ্যাকে এরকম প্রাইম ফ্যাক্টরাইজেশন করা। এরপর কাজ হচ্ছে, এদিকে তাকান, মনোযোগ দেন, এখানে 2 আছে কয়টা? 1টা 2টা 3টা। এই 3টা 2 গুণ করলে হবে 2 টু দি পাওয়ার 3। এই 3টা 2 গুণ করলে কত হবে? 2 টু দি পাওয়ার 3 না? এই যে 2 গুণ 2 গুণ 2, তাহলে 3টা 2 গুণ করলে সূচকের নিয়ম অনুসারে 2 টু দি পাওয়ার 3। এখানে 3 আছে কয়টা? 2টা। এই 2টা 3 গুণ করলে হবে 3 স্কয়ার, তাই কি না? আচ্ছা, আর এইটাকে গুণ করলে এটাই কিন্তু 72, এটাই কিন্তু 72। তাহলে 72-এর প্রাইম ফ্যাক্টরাইজেশন, এই যে 72-এর প্রাইম ফ্যাক্টরাইজেশন। প্রথম কাজ হচ্ছে 72-কে এরকম মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এদিকে তাকান, সবাই একটু মনোযোগ দিবেন, এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই অঙ্কের। এইবার এটার প্রাইম ফ্যাক্টরাইজেশন হয়েছে কিনা কি করে বুঝবেন জানেন? এই যে প্রত্যেকটা সংখ্যা এখানে লিখছেন তাদের বেজ, এই যে বেজ, এই বেজে কিন্তু মৌলিক সংখ্যা থাকবে। এখানে বেজে 2, এখানে বেজে 3 মৌলিক সংখ্যা। এবার দেখেন, এই যে প্রত্যেকের উপরে যে পাওয়ার আছে না, এই পাওয়ারগুলোর সাথে এক যোগ করতে হবে। এই প্রত্যেকের উপরে যে পাওয়ার আছে, এই পাওয়ারের সাথে এক যোগ। তাহলে এই যে এখানে পাওয়ার আছে 3, এই 3-এর সাথে করতে হবে এক যোগ। এখানে পাওয়ার আছে 2, এই 2-এর সাথে করতে হবে এক যোগ। আর এদের মাঝখানে দিতে হবে গুণ। 3 আর 1 4, 2 আর 1 3, 3 4 কত? 12। এই গুণ ফল থেকে যে ফলাফল আসবে সেইটাই হচ্ছে ওই সংখ্যার ভাজক। ক্লিয়ার? এটুকু কি বোঝা গেছে? ভাজক সংখ্যা নির্ণয়ের ব্যাপারটা আমি আবার বলছি, একদম সিম্পলি বলে দিব। এখন দেখেন, এদিকে তাকান, প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এই সংখ্যার প্রাইম ফ্যাক্টরাইজেশন করবেন। এই যে 2 2 36 দুগুণী 72, মানে শুধু মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, শুধু মৌলিক। এইবার এখানে 2 আছে কয়টা? 3টা। 3টা 2 গুণ করলে 2 টু দি পাওয়ার 3। 3 আছে কয়টা? 2টা। 2টা 3 গুণ করলে 3 স্কয়ার। এবার এগুলো গুণ, এটাই কিন্তু 72, এটাই কিন্তু 72। এদিকে তাকান, এটাই কিন্তু 72। দেখেন 2 এর কিউব 8, 3 স্কয়ার 9, 8 9 72। এইবার প্রথম কাজ, এবার কাজ হচ্ছে এই প্রত্যেকের যে পাওয়ার আছে না, এই পাওয়ারের সাথে এক যোগ। এখানে পাওয়ার আছে 3, 3-এর সাথে এক যোগ করলে হবে 4। এখানে পাওয়ার আছে 2, এই 2-এর সাথে এক যোগ করলে হবে 3। এইগুলো আবার গুণ করতে হবে, তাহলে আমরা ভাজক সংখ্যা পেয়ে যাব। ক্লিয়ার? আচ্ছা, এখন যে কাজটা করলাম, দেখেন যারা একটু ভালো বোঝে তারা এই 72-এর প্রাইম ফ্যাক্টরাইজেশন এরকম করবে না, এরকম করবে না।
তারা লিখবে 72 ইজ ইকুয়াল টু, এদিকে তাকান, 72 ইজ ইকুয়াল টু 8 গুণ 9, তারা এটা লিখবে 8 9 72। এবার এই 8 কে লিখবে 2 টু দি পাওয়ার 3 আর 9 কে লিখবে 3 স্কয়ার। আমরা এটাকে ভেঙে ভেঙে যে প্রাইম ফ্যাক্টরাইজেশন করছিলাম এইটাই সেই ফর্ম। এই প্রাইম ফ্যাক্টরাইজেশন সে এইভাবে করবে না, সে এইভাবে করে ফেলবে। এইবার তার কাজ হচ্ছে এই প্রত্যেকের পাওয়ারের সাথে এক যোগ, এই 3 এর সাথে এক যোগ করলে 4, এই 2 এর সাথে এক যোগ করলে 3, এগুলা গুণ করলে 3 4 12। এই হচ্ছে উত্তর। যে ভালো বোঝে অঙ্ক করতে করতে, যার পাকা হয়ে গেছে হাত, সেই 72 কে এইভাবে করবে না। ক্লিয়ার বিষয়টা? ওকে, আচ্ছা এখন দেখেন পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। পরবর্তী কোশ্চেনে বলছে 72 এর বিজোড় ভাজক কতটি? আচ্ছা 72 এর বিজোড় ভাজক কতটি, এখান থেকে যাওয়ার আগে 72 এর জোড় ভাজক কতটি এটা করার আগে আমরা এই যে 300 এর ভাজক কতটি এটা আগে করি। 300 এর ভাজক কতটি দেখেন। আচ্ছা 300 এর ভাজক কতটি, তাহলে 300 এর ভাজক কতটি, তাহলে কি করতে হবে, 300 কে আমার প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে। 2 দিয়ে যাবে 150 বার, 150 বার, আবার 2 দিয়ে যাবে 75 বার। এবার 2 দিয়ে যায় না, 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা 3 দিয়ে এটা কি ভাগ যায়, এর জন্য বিভাজ্যতার নীতি আপনাকে হেল্প করবে। এই 7 আর 5 12, 12 3 দ্বারা বিভাজ্য মানে 75 3 দ্বারা বিভাজ্য, 3 25 75। এবার 3 দিয়ে যায় না, যায় 5 দিয়ে, 5 দিয়ে 5 5 25। এবার আমাকে বলেন এখানে 2 আছে কয়টা, 2 আছে 2টা, 2টা 2 গুণ করলে হয় 2 স্কয়ার ইনটু 3 আছে কয়টা, 3 আছে একটা, তার মানে 3 টু দি পাওয়ার 1। এই পাওয়ার দিতে হবে, কিন্তু পাওয়ার দিতে হবে, একটা 3 মানে 3 টু দি পাওয়ার 1। 5 আছে কয়টা, 2টা, তাহলে 5 স্কয়ার। ব্যাস এইটাই হলো, এই যে এইটাই হলো 300 এর মৌলিক উৎপাদকের বিশ্লেষণ। এবার কি বলছিলাম, প্রত্যেকের পাওয়ারের সাথে এক যোগ, প্রত্যেকের। তাহলে এখানে পাওয়ার আছে 2, 2 এর সাথে এক যোগ করলে হবে 3, এখানে পাওয়ার আছে 1, 1 এর সাথে এক যোগ করলে হবে 2, এগুলো সব আবার গুণ করতে হবে, বুঝছেন? এখানে পাওয়ার আছে 2, 2 এর সাথে এক যোগ করলে হবে 3, এবার এগুলো গুণ করেন, 3 2 6, 3 6 18, তার মানে 18টা ভাজক আছে, 18টা ভাজক আছে। এক কেন যোগ হচ্ছে বলবো, সমস্যা নাই, বলবো। এই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার পরে প্রত্যেকের পাওয়ারের সাথে এক যোগ। ওকে, আচ্ছা এখন যদি মনে করেন, একটু তাকান, 300 মৌলিক উৎপাদকে বিশ্লেষণ আপনি এইভাবে করবেন না, আপনি লিখবেন, এদিকে তাকান, দেখেন কোনো কিছুর পরে 2টা শূন্য মানে ওই জিনিসটা 100 দিয়ে গুণ না। তাহলে এখানে 3 এর পরে 2টা শূন্য মানে এই 3 কে 100 দিয়ে গুণ, তার মানে এটাকে লিখবে 3 গুণ 100। এই 100 কে আবার ভাঙা যায় 4 25 100। এইবার এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 1, আর এই 4 মানে 2 স্কয়ার, আর এই 25 মানে 5 স্কয়ার। এই হলো 300 মৌলিক উৎপাদক বিশ্লেষণ। দেখেন মৌলিক, এখন প্রশ্ন হচ্ছে কোন একটা সংখ্যার মৌলিক উৎপাদকে বিশ্লেষণ হয়েছে কিনা, এইটা আপনি কিভাবে চেক করবেন? বলুন যে ভাই এটা কি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ হয়েছে, সেটা চেক করতে পারেন। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ হয়েছে কিনা এটার জন্য আপনাকে দেখতে হবে এই যে বেজ, প্রত্যেকটা বেজে মৌলিক সংখ্যা আসবে, অন্য কিছু আসা যাবে না। এই দেখেন এখানে বেজে মৌলিক সংখ্যা 3, এখানে বেজে মৌলিক সংখ্যা 2, এখানে বেজে মৌলিক সংখ্যা 5, বেজে প্রত্যেকের বেজে মৌলিক সংখ্যা আসবে, উপরে পাওয়ার মৌলিক যৌগিক যা কিছু আসতে পারে, সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা নেক্সট। আচ্ছা 300 এর বিজোড় ভাজক কতটি, জোড় ভাজক কতটি? আচ্ছা 2500। আচ্ছা এখন আমি এতক্ষণ দেখলাম ভাজক সংখ্যা, হ্যাঁ এখন আমরা দেখবো জোড় ভাজক বিজোড় ভাজক। সবাই একটু মনোযোগ দেন, এবার একটু মনোযোগ দিবেন প্লিজ। বলছে 72 এর বিজোড় ভাজক কতটি? আচ্ছা 72 এর বিজোড় ভাজক, বিজোড় ভাজক মানে কি? বিজোড় ভাজক মানে কি? মানে 72 কে যে সকল সংখ্যা ভাগ করতে পারে তারা সবাই ভাজক। হ্যাঁ, এদের মধ্যে কে কে বিজোড়, মানে কোন কোন বিজোড় সংখ্যা 72 কে ভাগ করতে পারে তারা হলো বিজোড় ভাজক। মানে যে যে বিজোড় সংখ্যা 72 কে ভাগ করতে পারে তারা বিজোড় ভাজক। যেমন 3 দিয়ে কিন্তু 72 কে ভাগ করা যায়, তাহলে 3 কিন্তু বিজোড় সংখ্যা, তাহলে 3 হচ্ছে 72 এর একটা বিজোড় ভাজক। ওকে, তাহলে 72 এর বিজোড় ভাজক কেমনে বের করবেন? শোনেন, কোন একটা সংখ্যার মোট ভাজক, বিজোড় ভাজক, জোড় ভাজক যাই বের করেন না কেন, প্রথম কাজ কিন্তু ওই সংখ্যাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন বা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে 72 এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে 72 এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ 8 গুণ 9, 8 মানে 2 কিউব, 9 মানে 3 স্কয়ার। এই যে এই কাজটা আপনাকে করতে হবে প্রথম কাজ। সবাই একটু মনোযোগ দেন, এদিকে তাকান। এই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার পর
মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার পর বিজোড় ভাজক যখন বের করবেন তখন আপনাকে এই 2 বাদ দিয়ে চিন্তা করতে হবে। কেন? কারণ এই 2 কি জোড় না? এই যে 2 কি জোড় না? জোড়। বিজোড় ভাজক বের করার সময় এই 2 কে বাদ দিয়ে চিন্তা করতে হবে, কারণ 2 হচ্ছে জোড়। আর 2 এর পরবর্তী যত কিছু আছে সব মৌলিক সংখ্যাই তো বিজোড়। তাই এই 2 বিজোড় ভাজক বের করার সময় শুধু বিজোড় গুলা নিয়ে চিন্তা করতে হবে। মানে এই যে বিজোড় মৌলিক সংখ্যা যেগুলো না 3, 5, 7 এদিকে যেগুলো আসবে সেগুলো নিয়ে চিন্তা করতে হবে। মানে এই 2 বাদ দিয়ে আমার কাজটা করতে হবে। মানে আমরা যে কাজটা এতক্ষণ করতেছি সেই কাজটাই করব, কিন্তু এই 2 বাদ দিয়ে। তাহলে 2 বাদ দিয়ে এখানে বিজোড় সংখ্যা কি আছে? 3। তাহলে 3 এর উপরে পাওয়ার কত আছে? 2 না? ওই 2 এর সাথে 1 যোগ। তাহলে 2 এর সাথে 1 যোগ করলে কত? 3। তার মানে 3টা বিজোড় ভাজক আছে। দ্যাট মিন্স 72 এর বিজোড় ভাজক 3টি। আপনারা কি বুঝছেন? এই জায়গাটা বুঝছেন? বিজোড় ভাজক নির্ণয়ের সময় কি করতে হবে? বিজোড় ভাজক নির্ণয় করার সময় কি করতে হবে? এই 2 কে বাদ দিবেন। কেন 2 কে বাদ দিবেন? কারণ 2 তো জোড়। বিজোড় ভাজক বের করার সময় 2 কে বাদ দিয়ে চিন্তা করতে হবে। 2 বাদ দিয়ে এদিকে যা থাকবে সবার পাওয়ারের সাথে 1 যোগ, ব্যাস। আচ্ছা, এখন যদি জোড় ভাজক বের করেন, ক্লিয়ার। এখন জোড় ভাজক বের করার সময় তাহলে কি করবেন? একটু তাকাবেন প্লিজ। জোড় ভাজক বের করার সময় তাহলে কি করবেন? 72 এর জোড় ভাজক। আচ্ছা, জোড় ভাজক বের করার সময় ওই একই কথা, 72 এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 8 মানে 2 কিউব, 9 মানে 3 স্কয়ার। এখন জোড় ভাজক বের করার সময় আপনাকে তাহলে কি করবেন? কিছুই করবেন না আপনি। আচ্ছা বলেন তো, 72 এর যে ভাজকগুলা ছিল, একটু তাকান। 72 এর যে ভাজকগুলা ছিল আমি একটু লিখছি। 1, 2, 3, 4, 6, 8, 9, 12, 18, 24, 36, 72। এই হলো 12টা ভাজক। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এই 12টা ভাজকের মধ্যে দেখেন বিজোড় আছে 3টা। 1 আছে, 3 আছে, আর এদিকে আছে 9। এই 3টা ভাজক হচ্ছে বিজোড়, বাকি সবগুলো কিন্তু জোড়। দেখেন বাকি সবগুলো জোড় ভাজক। তাহলে এখন প্রশ্ন হচ্ছে 72 এর বিজোড় ভাজক বের করা, মানে জোড় ভাজক আপনি কেমনে বের করবেন? প্রথম কাজ হচ্ছে মোট ভাজক বের করবেন। মোট কতটা ভাজক আছে সেটা কেমনে বের করবেন জানেন? এই প্রত্যেকের পাওয়ারের সাথে 1 যোগ। এই 3 এর সাথে 1 যোগ করলে 4, এই 2 এর সাথে 1 যোগ করলে 3, সেই 4 আর 3 যোগ গুণ করলে 12। এই প্রত্যেকের পাওয়ারের সাথে 1 যোগ করে সেগুলো আবার গুণ করতে হবে। কিন্তু এই 12টা হচ্ছে মোট ভাজক। মোট ভাজক। হ্যাঁ, এবার এই মোট ভাজক থেকে বিজোড় ভাজক যতটা আছে সেটা বাদ দিলেই তো জোড় ভাজক। কারণ ভাজকগুলোর মধ্যে কিছু আছে বিজোড়, বাকিগুলা জোড়। তাহলে আমি যদি এখন মোট ভাজক থেকে বিজোড় ভাজক কেমনে বের করবেন? বিজোড় ভাজক বের করার সময় শুধু এই 2 কে বাদ দিতে হবে। এই 3 এর উপরে পাওয়ার আছে 2, এই 2 এর সাথে 1 যোগ করলে 2 যোগ 1 ইজ ইকুয়াল টু 3টি। বিজোড় ভাজক 3টি। তাহলে জোড় ভাজক কেমনে পাবেন? মোট 12টা থেকে এই বিজোড় ভাজক 3টা বাদ দিলে 9টি। তাহলে জোড় ভাজক হচ্ছে 9টি। হ্যাঁ, মোট ভাজক থেকে বিজোড় ভাজক বাদ দিবেন, তাহলে জোড় ভাজক পাবেন, ব্যাস। তাহলে আমাদের, হ্যাঁ জি, কারণ ভাজকগুলোর মধ্যে কিছু আছে জোড়, কিছু আছে বিজোড়। তাহলে মোট ভাজক বের করব, সেই মোট ভাজক থেকে আমরা বিজোড় ভাজক বের করে বাদ দিব, তাহলে জোড় ভাজক পাবো। আমার কথা কি বুঝছেন? ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যদি এখন অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ভাই জোড় ভাজক বের করার সময় কি তাহলে বিজোড় ভাজক বের করা লাগবেই? জোড় ভাজক কি সরাসরি বের করা যায় না? যাবে। সরাসরি আপনি জোড় ভাজক বের করতে পারবেন, সে সূত্র আছে। দেখেন, সরাসরি জোড় ভাজক বের করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো, এই যে আমাদের প্রথম কাজ হচ্ছে ভাই একে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটা করতেই হবে। এই যে 2 কিউব 3 স্কয়ার। এইবার যখন আপনি জোড় ভাজক বের করবেন, একটু তাকান, সরাসরি যখন জোড় ভাজক বের করবেন তখন এই 2 কে বাদ, মানে এই বিজোড়গুলো বাদ দেওয়া যাবে না। এই 2 জোড় সংখ্যা ছিল তাই বাদ দিছি। তাহলে জোড় ভাজক বের করার সময় বিজোড় সব বাদ দিয়ে শুধু 2 কে নিব, হবে না। জোড় ভাজক বের করার সময় এই 2 এর উপরে যে পাওয়ার থাকবে ওই পাওয়ারের সাথে 1 যোগ করা যাবে না। এই 2 এর উপরে পাওয়ার 3 আছে, ওই 3 কেই রাখতে হবে। কিন্তু এগুলো বাদে এইদিকে যত কিছু থাকবে তাদের পাওয়ারের সাথে 1 যোগ করতে হবে। তাহলে এখানে 3 এর উপরে পাওয়ার আছে 2, এই 2 এর সাথে 1 যোগ করলে হবে 3, সেগুলো আবার গুণ করতে হবে। 3 3 9টি।
তাহলে আবার বলছি, জোড় ভাজক সরাসরি বের করতে হলে এই 2 এর উপরে যে পাওয়ার আছে সেই পাওয়ারই বসাতে হবে, আর বাকিগুলোর উপর যে পাওয়ার থাকবে তার সাথে 1 যোগ করে করে বসায় গুণ করতে হবে, ব্যাস। আচ্ছা, 2 এর পাওয়ার দেখে 3 এর সাথে 1 যোগ করছিলাম, ওই তো। মানে অনেকে মনে করছে যে বিজোড় ভাজক যখন বের করছে তখন খালি বিজোড় গুলা নিচে 2 বাদ দিছে, তাহলে জোড় ভাজক বের করার সময় বিজোড় গুলা বাদ দিয়ে শুধু জোড় নিব, তাহলে 9টা হবে? হবে না। আচ্ছা, ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝছেন। এবার 300 এর ভাজক কতটি এটা আপনারা পারবেন। এবার আমাকে বলেন 300 এর বিজোড় ভাজক কতটি, জোড় ভাজক কতটি? 300 এর বিজোড় ভাজক কতটি, জোড় ভাজক কতটি? দুইটাই বলেন। 300 এর বিজোড় ভাজক কতটি, জোড় ভাজক কতটি? 300 এর বিজোড় ভাজক কতটি? কোনো দুর্বোধ্য না ভাই। আচ্ছা, তাহলে প্রথম কাজ কি বলেন তো? প্রথম কাজ হচ্ছে এর মৌলিক উৎপাদকের বিশ্লেষণ। এই 300 এর মৌলিক উৎপাদকের বিশ্লেষণ 3 গুণ 100। যারা এইভাবে পারেন না তারা আগে ভাগ ভাগ করবেন, হ্যাঁ, সমস্যা নেই। তাহলে 3 গুণ 100 মানে আবার 4 গুণ 25, তাহলে 3 গুণ 4 মানে 2 স্কোয়ার, আর 25 মানে হচ্ছে 5 স্কোয়ার। তাইলে এটা হচ্ছে 2 স্কোয়ারকে সামনে লিখলাম, এই 3 কে পিছনে লিখলাম। এই 3 এর উপরে কিছু নয়, মানে পাওয়ার 1 আছে, 5 এর উপরে 2। এই হচ্ছে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ। এখন মোট ভাজক কত হবে? মোট ভাজক এই 2 এর সাথে 1 যোগ করলে 3, এই 1 এর সাথে 1 যোগ করলে 2, এই 2 এর সাথে 1 যোগ করলে 3। এগুলো আবার গুণ করতে হবে, কিন্তু প্রত্যেকের পাওয়ারের সাথে 1 যোগ করে আবার সেগুলো গুণ, হ্যাঁ। তাহলে 3 দুগুণে 6, 3 6 18, তার মানে মোট ভাজক 18টি। এখন বিজোড় ভাজক বের করব। বিজোড় বের করার সময় শুধু এইটাকে বাদ দিতে বলছে, বাকিগুলোর উপর পাওয়ার 1 যোগ। এটাকে বাদ দিয়ে যেগুলো থাকবে তাদের উপর পাওয়ার 1 যোগ করে সেগুলো আবার গুণ। তাহলে 3 এর উপরে পাওয়ার আছে 1, 1 এর সাথে 1 যোগ করলে 2, 5 এর উপর আছে 2, 2 এর সাথে 1 যোগ করলে 3, এগুলো গুণ করলে 3 দুগুণে 6টি। তার মানে হচ্ছে বিজোড় ভাজক আছে 6টি। তাহলে জোড় ভাজক কোথায় পাবেন? জোড় ভাজক মোট 18টা, সেখান থেকে বিজোড় 6টা বাদ দিলে 12টি। সবচেয়ে সহজ। যাদের প্রবলেম ছিল বলতেছিলেন, এখন কি বোঝা যাচ্ছে? আর যদি আপনি জোড় ভাজক সরাসরি বের করতে চান তাহলে কি বলছি, এই 2 এর উপরে যে পাওয়ার আছে তার সাথে কিছু যোগ করবেন না। তাহলে 2 এর উপর আছে 2, এই 2 রাখবেন, আর বাকিগুলোর পাওয়ারের উপর সাথে 1 যোগ। তাহলে এর উপর আছে 1, 1 এর সাথে 1 যোগ করলে হবে 2, সেগুলো আবার গুণ করতে হবে। এই 5 এর উপরে আছে 2, 2 এর সাথে 1 যোগ করলে হবে 3, 2 দুগুণে 4, 3 4 12, তার মানে 12টি ভাজক আছে। 12টি ভাজক। ক্লিয়ার? আশা করছি আপনারা এগুলো পারবেন। এই যে 300 এর জোড় ভাজক 12টা, 4 নম্বর অপশন, মানে আগের অঙ্কে করে দিলাম, হ্যাঁ, 4 নম্বর অপশন। ঠিক আছে, নেক্সট। এখন বলেন এটা কত হবে বলেন তো? 2500। 2500 এর ভাজক কতটি, বিজোড় ভাজক কতটি এবং জোড় ভাজক কতটি? তাহলে প্রথম কাজ কি? 2500কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা। 2500 এর পাশে যেহেতু 2টা শূন্য আছে, তাহলে আমি লিখতে পারি 25 গুণ 100। লিখতে পারি কিনা? এখন এই 25কে ভেঙে লেখা যায় 5 স্কোয়ার, এইটাকে ভেঙে লেখা যাবে 4 গুণ 25। তাহলে এটা হচ্ছে 5 স্কোয়ার, এই 4 মানে 2 স্কোয়ার, এই 5 মানে 5 স্কোয়ার, তাই কিনা? আচ্ছা, এখন এখানে সে অনেক একটা ভুল করে ফেলবে। এখানে মনে করবে যে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে, সে এখন এই 2 এর সাথে 1 যোগ করে লিখবে 3, এই 2 এর সাথে 1 যোগ করে লিখবে 3, এই 2 এর সাথে 1 যোগ করে লিখবে 3, 3 3 9, 3 9 27, শেষ। ভুল। 27টি না, এটা হয়নি। কারণ এই এখানে বেজ আছে 5, এখানে বেজ আছে 5, একই বেজ সম্পূর্ণগুলো একসাথে আনতে হবে আগে। এই 5 আর এই 5 তো একই জিনিস। তাহলে সূচকের নিয়ম অনুসারে এটা আছে 2 টু দি পাওয়ার 2, 2 স্কোয়ার, এই 5 স্কোয়ার আর 5 স্কোয়ার গুণ করলে 5 টু দি পাওয়ার 4। এই যে এখন কাজটা করতে হবে।
কথা কি বুঝছেন? তাহলে প্রত্যেকের পাওয়ারের সাথে এক যোগ, তাহলে 2 এর উপর এই 2 এর সাথে এক যোগ করলে হবে 3, এখানে আছে 4, 4 এর সাথে এক যোগ করলে হবে 5, সেই 3 আর 5 গুণ করলে হবে 3 5 15। আমি আবার বলছি, মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করার পরে প্রত্যেকের পাওয়ারের সাথে এক যোগ করে সেই ফলাফলগুলো আবার গুণ করতে হবে। ওকে, আচ্ছা, এই যে 15, এই 15টা হচ্ছে মোট ভাজক। তাহলে অপশনে 15টা যেহেতু এক জায়গায় আছে, জোর বিজোড় বের করার দরকার নাই। 15, এই যে মোট ভাজক 15টা তো আর কোথাও নাই, তার মানে আমার এই মোট ভাজক দিয়ে অঙ্ক হয়ে গেছে, মোট ভাজক দিয়ে অঙ্ক হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি মনে করেন জোড় ভাজক, তাহলে কেমনে বিজোড় ভাজক কেমনে বের করেন? বিজোড়, তাহলে এই যে 2 কে বাদ দিবেন, এই 5 এর উপর আছে 4, এই 4 এর সাথে এক যোগ করলে হবে 5, তার মানে 5টি, বিজোড় 5টি। তাহলে জোড় কেমনে বের করবেন? এই যে মোট 15 থেকে 5টা বাদ দেন, তাহলে 10টা, এই যে 5টা 10টা। ক্লিয়ার? অথবা এই 2 এর উপরে যে পাওয়ার আছে এটার সাথে কিছু গুণ করবেন, যোগ করবেন না, মানে 2ই রাখবেন। এই 5 এর উপরে 4 আছে, 4 এর সাথে এক যোগ করলে 5, তাহলে 5 গুণ 2 কত হচ্ছে? 10, তার মানে 10টি। ক্লিয়ার? যেভাবে ইচ্ছা করেন, সমস্যা নেই। না, ভুল হতে পারে, কোথায় ভুল হতে পারে এটা আমার মানে মানুষের কাছে ভুল দেখতে দেখতে মানে ধরে ফেলি যে এখানেই ভুল হতে পারে, তাই আমি এখানে ক্লাসে বলে দিই যে এখানে ভুল হতে পারে, যাতে ওই ভুলটা আপনার আর পরীক্ষার হলে না হয়। হ্যাঁ, এবার হচ্ছে 10,800 এর কতটি ভাজক, বিজোড় ভাজক কতটি, জোড় ভাজক কতটি? সংখ্যাটা 10,800, এটা কিন্তু বড় সংখ্যা, 10,800। তাহলে 10,800 লাস্টে যেহেতু 2টা শূন্য আছে, তার মানে এই সংখ্যাটা হচ্ছে 108, 108 গুণ হচ্ছে 100। এখন 108 কে ভেঙে লেখা যায় 9 12 108, আর 100 কে লেখা যায় 4 গুণ 25। এই 9 কে লেখা যায় 3 স্কোয়ার, এই 12 কে আবার ভাঙা যায় 4 গুণ 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 25। এখন দেখেন 3 আছে 2টা আর এই একটা, এই 2 এখানে 3 টু দি পাওয়ার 1, তাহলে এই 3 গুলো একত্র করলে হবে 3 টু দি পাওয়ার 3। এই 4 মানে 2 স্কোয়ার, 4 রাখা যাবে না, মৌলিক বানাতে হবে। আবার বলছি, এই 4 কে ভেঙে লিখতে হবে 2 স্কোয়ার, এই 4 কে ভেঙে লিখতে হবে 2 স্কোয়ার, এই 25 কে ভেঙে লিখতে হবে 5 স্কোয়ার। এখন দেখেন এই 3 কিউব, এই 2টা আর 2টা, এই দেখেন 2টা 2 আর 2টা 2, মোট এটুকু মিলে হচ্ছে 4টা 2, মানে 2 টু দি পাওয়ার 4। ওকে, আর এই হচ্ছে 5 স্কোয়ার। এই 2 কে সামনে রাখেন, মানে নিয়ম না, মানে দেখতে ভালো লাগবে ছোট থেকে বড়। 3 টু দি পাওয়ার 3, 5 স্কোয়ার। এইটাই হচ্ছে 10,800 এর কি মৌলিক উৎপাদকের বিশ্লেষণ। এবার মোট ভাজক মানে প্রত্যেকের পাওয়ারের সাথে এক যোগ, এই 4 এর সাথে এক যোগ করলে 5, 3 এর সাথে এক যোগ করলে 4, এই 2 এর সাথে এক যোগ করলে 3, 4 5 20, 3 20 60, তার মানে 60টি ভাজক। তাহলে 60টি ভাজক অপশনে আছে, তাহলে 60টি তো 3টা অপশনই আছে। এবার বিজোড় ভাজক কেমনে বের করবেন? বিজোড় ভাজক বের করার সময় কাকে বাদ দিতে হবে? এইটাকে বাদ দিতে হবে। তাহলে 3 এর উপর আছে 3, 3 এর সাথে এক যোগ করলে হয় 4, এই 5 এর উপর আছে 2, 2 এর সাথে এক যোগ করলে হবে 3, সেগুলো গুণ করলে 3 4 12, তার মানে বিজোড় ভাজক 12টি। তাহলে মোট 60, তারপর বিজোড় হবে 12। এই যে দেখেন 4 নাম্বার অপশনে 60 12, আর বাকিগুলো চেক করার দরকার নেই, এটাই উত্তর। আর 48 কেমনে পাইছে? মোট 60টা থেকে এই বিজোড় 12টা বাদ দিলেই তো 48টা। ওকে, নেক্সট। এবার 1008, সংখ্যাটা 1008 বলছে 1008 এর ভাজক কতটি? এখন 1008 সংখ্যাটাকে ভেঙে ওই যে ওরকম যেমন বারে লিখতেছিলাম 2500 কে লিখছিলাম হচ্ছে 25 গুণ 100, কারণ লাস্টে 2টা শূন্য ছিল। এবার শূন্য কিন্তু লাস্টে না, মাঝখানে, তাহলে আমিও বুঝতেছি না যে আসলে কিভাবে লিখবো। তাই এখন কোনো উপায় নাই, এখন আমাকে ওইভাবেই বিশ্লেষণ করতে হবে। প্রথমে 2 দিয়ে 504 দুগুণী 1008, আবার 2 দিয়ে 500 হলে 250 না, আর এই 4 এর জন্য 2 মানে 252, বা 25 দুগুণী 50, 2 দুগুণী 4, আবার 2 দিয়ে 12 দুগুণী 24, থাকলো 1, 1 এর পরে 2 6, সরি 12, 6 দুগুণী 12, আবার 2 6 দুগুণী 12, 7 3 দুগুণী 6, এবার 3 দিয়ে যায় 3 21 63, আবার 3 দিয়ে 3 7 21, ব্যাস এই হলো মৌলিক উৎপাদকের বিশ্লেষণ। 4 আছে কয়টা? 4টা, 4 কে গুণ করলে হবে 2 টু দি পাওয়ার 4, ইন্টু 3 আছে কয়টা? 2টা 3 মানে 3 স্কোয়ার, ইন্টু 7 আছে কয়টা? একটা, মানে 7 টু দি পাওয়ার 1। এই হলো মৌলিক উৎপাদকের বিশ্লেষণ। এবার প্রত্যেকের পাওয়ারের সাথে এক যোগ, 4 এর সাথে এক যোগ করলে 5, 2 এর সাথে এক যোগ করলে 3, 1 এর সাথে এক যোগ করলে 2, 3 5 15, 15 দুগুণ 30, 4 নাম্বার অপশন উত্তর। ঠিক আছে, 30টি, 4 নাম্বার অপশন।
এই যে 50 দুগুণী 100, 4 দুগুণী 8, এভাবে চিন্তা করেন। 50 দুগুণী 100, 4 দুগুণী 8, 25 দুগুণী 50, 2 দুগুণী 4, 25 12 দুগুণী 24 থাকলে 1, 1 এর পরে 2 12, 6 দুগুণী 12, 6 দুগুণী 12, 3 দুগুণী 6, 3 দিয়ে 2 দিয়ে আর জানা, 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা 3, তাই 3 দিয়ে চেষ্টা করতেছি। 3 দ্বারা বিভাজ্য হয় কিনা অঙ্কগুলোর সমষ্টি 6 আর 3 9, 9 3 দ্বারা বিভাজ্য মানে 63 3 দ্বারা বিভাজ্য। বিভাজ্যতার নীতি দিয়ে টেস্ট করে দেখতে হবে যে এটা 3 দিয়ে যায় কিনা। 3 দুগুণী 6, 3 একে 3, 3 সাথে 21, ব্যাস। এক 1000 লিখে 8 কিভাবে লিখবে তাই ভাবতেছিলেন? 1000 লিখে 100 লিখে। আচ্ছা, এবার নেক্সট প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, এবার কি বলছে দেখেন, বলছে এই সংখ্যাটির ভাজকের সংখ্যা বাহির করুন এবং ইহাদের যোগফল নির্ণয় করুন। সবাই একটু তাকান, নতুন একটা কিছু আমরা পাচ্ছি এখানে। এই সংখ্যাটা দিয়ে আছে 5320, 5320, না 1000 যোগ 8 করা যাবে না, মানে গুণ ফল আকারে প্রকাশ করতে হবে। প্রাইম ফ্যাক্টরাইজেশন, ফ্যাক্টরাইজ মানে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ মানে তো বুঝতেন কতগুলো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে, যোগ বিয়োগ আকারে না। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন এই সংখ্যাটির ভাজকের সংখ্যা মানে এই সংখ্যার ভাজক কতটি সেটা বের করতে হবে, এবং ইহাদের যোগফল। আচ্ছা বলেন তো, এবং ইহাদের যোগফল বলতে কাদের যোগফল বোঝাইছে এটা আগে বলেন তো আমাকে। এবং ইহাদের যোগফল, এই ইহাদের বলতে কাদেরকে বোঝাইছে? ইহাদের যোগফল, এই ইহাদের বলতে কাদেরকে বোঝাইছে? হ্যাঁ, এই ইহাদের বলতে এই সংখ্যার যে ভাজকগুলো আছে না, সেই ভাজকগুলো যোগ করলে কত হবে। আমরা কিন্তু নতুন একটা কিছু পাইছি, এটা বিগত সালের প্রশ্ন। হ্যাঁ, তাহলে ভাজকদেরকে যোগ করলে কত হবে, এটা তো একটা মানে চ্যালেঞ্জিং বিষয় না। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনাকে যদি বলা হয় তাকানে দিকে যে 72-এর, আমি আগে বোঝাই, নিয়মটা বোঝাই, 72-এর ভাজক গুলোর যোগফল কত? বাহাত্তরের ভাজকগুলোর যোগফল কত? সবাই একটু মনোযোগ দিবেন। আচ্ছা, 72-এর ভাজকগুলোর যোগফল কত? তাহলে এখন প্রশ্ন হচ্ছে মানে কি জানেন, মানে 72-এর ভাজক তো 12টা। দেখেন এদিকে তাকান, 72-এর ভাজক 12টা না, এই 12টা ভাজক যোগ করলে কত হবে সেটা নির্ণয় করতে বলছে। এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং কাজ, কারণ 72-এর ভাজক যে 12টা আছে, 1 2 3 4 6 8 9 12 18 24 36 72, এই হচ্ছে 72-এর 12টা ভাজক। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এদেরকে যোগ করতে হবে। এটা তো একটা চ্যালেঞ্জিং কাজ। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এই ভাজকগুলা বের করাই তো একটা চ্যালেঞ্জ, যে 72 যে 12টা ভাজক আছে এটা হঠাৎ করে বের করাই তো একটা চ্যালেঞ্জ, আবার এগুলোকে যোগ করতে হবে। কিন্তু এই ম্যানুয়াল প্রসেসে করা যাবে না, যে কোনো একটা ভাজকের যোগ ফল কত সেটা বের করার জন্য ম্যানুয়ালি আগানো যাবে না, মানে এইভাবে করা যাবে না। আচ্ছা, এখন তাহলে কিভাবে করতে হবে? কোনো একটা সংখ্যার, এদিকে তাকান, কোনো একটা সংখ্যার ভাজকগুলোর যোগফল বের করতেছি। আবার বলছি, ভাজকগুলোর যোগফল নির্ণয়ের সূত্র, ভাজকগুলোর যোগফল নির্ণয়। আমরা ভাজকগুলো, কোন একটা সংখ্যার ভাজকগুলো যোগ করলে কত হয় সেটা বের করতেছি। ঠিক আছে, তাকাবেন প্লিজ, সবাই একটু মনোযোগ দিবেন। কোন একটা সংখ্যার ভাজকগুলোর যোগফল নির্ণয় করতে হলে আপনার প্রথম কাজ কি জানেন? প্রথম কাজ হলো এটার মৌলিক উৎপাদকে বিশ্লেষণ, মানে প্রথম কাজ এটার মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। তাহলে আমরা 72-এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 72-এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ তো ভাইয়া 2 কিউব, আচ্ছা 8 গুণ 9, 8 গুণ 9, 8 মানে 2 কিউব আর 9 মানে 3 স্কোয়ার, এইটুক তো আমাকে করতেই হবে। এদিকে তাকান, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ পর্যন্ত আপনাকে আসতেই হবে। এবার তাকান, মনোযোগ দেন, এই অংশটা কিন্তু মনে রাখতে হবে। সেটা হচ্ছে আপনার কাজ হচ্ছে এখানে যেগুলো আসছে না, এই 2 এর উপরে কত আছে? 3 না?
এই 2 এর উপরে আপনি এখানে 2 আছে না, এই 2 এর উপরে আপনি 0 থেকে শুরু করবেন। 2 এর উপরে 0 0 যাই থাক, এখানে পাওয়ার যাই থাক, 0 থেকে শুরু করবেন, তারপর দিবেন যোগ। এবার এক এক করে বাড়াবেন, 1, এই 0 থেকে 1 বাড়াবেন। এবার এই এক আবার 1 বাড়াবেন, 1 এর পরে 2, এবার 2 এর পরে আরেক বাড়াবেন 3, আর বাড়াবেন না। মানে এখানে সর্বোচ্চ যত আছে এরকম 2 টু দি পাওয়ার 0 থেকে শুরু করে এখানে যত আছে তত পর্যন্ত লিখবো আর যোগ করব। এবার ইনটু দিবেন। এইবার এখানে যে আছে তার উপরে 0 থেকে শুরু করে সর্বোচ্চ যত আছে তত পর্যন্ত যাবেন। তাহলে এখানে আছে সর্বোচ্চ, তাহলে 3 আছে, তাহলে 3 টু দি পাওয়ার 0 থেকে শুরু করে 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 2, এখানে সর্বোচ্চ যত আছে তততে যায় শেষ। এইবার এই ফলাফলটা আপনার গুণ করতে হবে। এদিকে তাকান, 2 কিউব, এদিকে তাকান, 2 কিউব মানে 8, 2 স্কয়ার 4, 8 আর 4 12, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 12 2 14, 2 টু দি পাওয়ার 0 মানে 1 1, কোনো কিছুর উপরে পাওয়ার 0 হলে 1 হয়, মনে আছে? x টু দি পাওয়ার 0 এটা 1 যদি x নট ইকুয়াল টু 0 হয়। কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে ফলাফল কত? 1। তার মানে এটা 8, এটা 4, 12, 12 2 14, 14 আর 15, মানে এটুকু যোগ করলে হবে 15 ইনটু 3 স্কয়ার কত? 9, আর 3 টু দি পাওয়ার 1 মানে 3, 9 আর 3 12, আর 1 কত? 13। এবার এইগুলা গুণ করেন, 15 আর 3 দেখেন, এইবার তাকান, 13 নামতা 5 13 65 5, সেদিকে দেখাই, 15 গুণ 13, এই যে 5 13 65 5 হাতে 6, 13 কে 13 6, 13 6 19, 195। তার মানে হচ্ছে 72 এর ভাজকগুলো গুণ করলে হবে 195। এটা কি বোঝা গেছে? আপনারা কি বুঝছেন কোন একটা সংখ্যার ভাজকগুলোর যোগফল বের করার নিয়মে? যেটা প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবেন, তারপর প্রত্যেকের উপরে যে পাওয়ার আছে সেখানে 0 থেকে শুরু করে সর্বোচ্চ পাওয়ার যত আছে তত পর্যন্ত যাবেন আর যোগ করবেন, প্রত্যেকটা তাই করবেন, আর মাঝখানে গুণ দিবেন, ব্যাস শেষ। ক্লিয়ার? তাহলে 72 এর ভাজকগুলোর যোগফল 195। এখন কি বের করতে বলছে দেখেন, এখন আমাদেরকে যে সংখ্যাটা দিছে সেটা হলো 5320। এই সংখ্যাটার ভাজক সংখ্যা বের করুন। তাহলে আমরা প্রথমে এর ভাজক সংখ্যা বের করি। দেখেন 5320, তাহলে 5320, এটা উপায় নাই, ওই ভাগ করেই দেখতে হবে। 2 দিয়ে এই প্রথমে 53, 26 দুগুণী 52, থাকলো 1, 1 পরে 2 মানে 12, 6 দুগুণী 12, শূন্য বসে গেল। এবার 2 দিয়ে 13 দুগুণী 26, 30 দুগুণী 60। এবার 2 দিয়ে 6 দুগুণী 12, থাকলো 1, 1 পরে 3 13, আবার 6 দুগুণী 12, 5 দুগুণী 10। এবার দেখেন 2 এর পরে 3 দিয়ে ভাগ যায় কিনা দেখেন তো, চেক করেন। 6 6 12, 12 পর 17, অঙ্কগুলোর সমষ্টি 17, 17 3 দ্বারা বিভাজ্য না, মানে এটা 3 দ্বারা বিভাজ্য না। তাহলে 3 এর পরবর্তী মৌলিক সংখ্যা 5, 5 দিয়ে ভাগ যাবে কারণ লাস্টে 5 আছে। এই যে 5 13 65, থাকলো 1, 1 পরে 5 15, 3 5 15, 33, 133। 133 তো 5 দিয়ে যায় না, 5 এর পরবর্তী মৌলিক সংখ্যা 7 দিয়ে টেস্ট করতে হবে। দেখেন 7 দিয়ে যায় কিনা। 7 8 7, থাকলো 6, 6 পরে 3 63, 7 9 63। 19 কে কি আর ভাঙা যায় না, কারণ 19 একটা মৌলিক সংখ্যা। ব্যাস, এই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে। এই 3টা 2 গুণ করলে হবে 2 টু দি পাওয়ার 3। এই 5 আছে একটা মানে 5 টু দি পাওয়ার 1, 7 আছে একটা মানে 7 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 3, 5 আছে একটা 5 টু দি পাওয়ার 1, 7 আছে একটা 7 টু দি পাওয়ার 1, 19 আছে কয়টা? একটা, তাহলে 19 টু দি পাওয়ার 1। এই হলো মৌলিক উৎপাদক বিশ্লেষণ। এবার প্রত্যেকের পাওয়ারের সাথে এক যোগ, এখানে এক যোগ করলে এই 3 এর সাথে এক যোগ করলে হবে 4, এই একের সাথে এক যোগ করলে হবে 2, এই একের সাথে এক যোগ করলে হবে 2, এই একের সাথে এক যোগ করলে হবে 2, এগুলো গুণ করেন। 4 দুগুণী 8, 8 দুগুণী 16, 16 দুগুণী 32। আচ্ছা কি হলো? 32। 9 গুণ 3 গুণ 1 হবে। বুঝিনি? আচ্ছা, এটা কত নাম্বার কোশ্চেন? 10। 10 এর উত্তর কত? 10 এর উত্তর সি, 32ই তো উত্তর আসছে। 32টা ভাজক, 4 দুগুণী 8, 8 দুগুণী 16, 16 দুগুণী 32, তাহলে ভাজক 32টা। একটু ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, ভাজক 32, ঠিক আছে, ভাজক 32টি। কিন্তু এখন ভাজকগুলোর যোগফল চাইছে, যদিও এই অঙ্কে ভাজকগুলোর যোগফল বের করা লাগবে না। কেন? কারণ ভাজক সংখ্যা 32, একটা অপশনই আছে, বাকিগুলো দেখেন ভাজকেই মিল নাই। তার মানে ভাজকের যোগফল না বের করে এই অঙ্কের উত্তর করা যাবে।
কিন্তু প্রশ্ন হচ্ছে যেহেতু কোশ্চেনে একবার পরীক্ষাতে এসে গেছে যে ভাজকগুলোর যোগফল কত, তাহলে এরপরে আবার আসতে পারে, তাই আমরা ভাজকগুলোর যোগফল নির্ণয় করা শিখবো। তাহলে কি বলছিলাম, এদিকে তাকান। তাহলে প্রথমে এটার কাজ, তাহলে 2 টু দি পাওয়ার 3 ভাজকগুলোর যোগফল যখন বের করবেন, 2 টু দি পাওয়ার আছে 3, তাহলে 2 টু দি পাওয়ার 0 থেকে শুরু, তাহলে 2 টু দি পাওয়ার 0 থেকে শুরু করে 3 পর্যন্ত যেতে হবে। 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, ব্যাস 2 এর কাজ শেষ। ইনটু 5 এর উপরে 1 আছে মানে 5 টু দি পাওয়ার 0 প্লাস 5 টু দি পাওয়ার 1, 7 এর উপরে 1 আছে মানে 7 টু দি পাওয়ার 0 প্লাস 7 টু দি পাওয়ার 1, 19 এর উপরে 1 আছে মানে 19 টু দি পাওয়ার 0 প্লাস 19 টু দি পাওয়ার 1। ওকে, এগুলো গুণ করতে হবে। এখন দেখেন 2 এর কিউব 8, এটা হচ্ছে 4, 8 এর 12, 12 আর 2 কত 14, 14 আর এটা 1 15, ইনটু এটা তো 5 এর উপরে 1 মানে 5, 5 এর উপরে 0 মানে 1, 5 আর 1 6, ইনটু 7 এর উপরে 1 মানে 7, 7 এর উপরে 0 মানে 1, 7 আর 1 8, ইনটু 19 টু দি পাওয়ার 1 মানে 19, আর 19 টু দি পাওয়ার 0 মানে 1, 19 আর 1 20। দেখেন 6 15 90 গুণ হচ্ছে 8, ইনটু হচ্ছে 20, 8 9 হলো 72, 8 9 72 আর একটা শূন্য তার সাথে আছে হচ্ছে 20। এবার এখানে একটা শূন্য এখানে একটা শূন্য মানে দুইটা শূন্য বসে যাবে, আর 2 দিয়ে গুণ, 2 দুগুণি 4, 7 দুগুণি 14, 14400, তাহলে 14400, এই যে 14400 আছে। তাহলে আমি আশা করছি আপনারা একটা সংখ্যার ভাজকগুলো গুণ করলে যোগ করলে কত হবে। 72 এর যোগফলটার কথা বলছিলেন, ওখানে কি ভুল হয়েছে? মাহমুদুল হক খান জয়, ওখানে কি ভুল হয়েছে ভাইয়া? আমি বুঝতে পারিনি এখানে কি হয়েছে। 72 সেটা তো মুছে ফেলছি, হ্যাঁ মুছে ফেলছি। আবার বলেন তো, আবার বলেন কাইন্ডলি। আপনারা আমাকে একটু রেসপন্স করেন যে কোনো একটা সংখ্যার ভাজক সংখ্যাগুলো যোগ করলে সেই যোগফলটা কত হবে, এইটা বের করার নিয়ম বুঝছেন কিনা আমাকে শুধু এইটুক বলেন। কোনো একটা সংখ্যার ভাজকগুলো যোগ করলে যে যোগফল হবে সেই যোগফলটা বের করার নিয়মটা আমরা বুঝছি কিনা। আচ্ছা বুঝতে পারছেন, বুঝছি, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, এই যে এই প্রশ্নটা আসছে শিক্ষক নিবন্ধন পরীক্ষায়, নিচের কোন পূর্ণ সংখ্যাটির সর্বাধিক সংখ্যক ভাজক আছে? দেখেন নিচের কোন পূর্ণ সংখ্যাটির সর্বাধিক সংখ্যক ভাজক আছে, মানে এই চারটার মধ্যে সবচেয়ে বেশি ভাজক কার আছে। এই টাইপের কোশ্চেন আসলে কিছু করার নাই, আপনাকে এদের প্রত্যেকের ভাজক সংখ্যা বের করে দেখতে হবে যে কার সবচেয়ে বেশি ভাজক আছে, মানে এই চারজনের মধ্যে কার সবচেয়ে বেশি ভাজক আছে। আচ্ছা, এখন অনেকে দেখে মনে করতেছে যে 88 এগুলো সব বিজোড় সংখ্যা, তাহলে মানে এইটারই হবে, এমন কিন্তু না। সব সময় এই সংখ্যাগুলো খুব কাছাকাছি আছে। দেখেন 88, 91, 95, 99 সংখ্যাগুলো খুব ক্লোজড, তাই মোটামুটি আন্দাজ করা যাচ্ছে যে এর ফ্যাক্টর বেশি হবে, মানে ভাজক মানে উৎপাদকের উপর বিশ্লেষণ করলে বেশি সংখ্যক ফ্যাক্টর পাওয়া যাবে, তার মানে এরই বেশি হবে, মানে বোঝা যাচ্ছে মোটামুটি। কিন্তু সবসময় এরকম নাও হতে পারে যে জোড় সংখ্যারই সবচেয়ে বেশি ভাজক আছে, এরকম নাও হতে পারে। হ্যাঁ, তাহলে কি করতে হবে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই প্রত্যেকের ভাজক বের করতে হবে। এখন 88 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবেন 8 গুণ 11, একটু স্মার্ট হন প্লিজ। তাহলে 8 কে লেখা যায় 2 কিউব, আর 11 কে তো ভাঙা যায় না, কারণ 11 তো নিজেই মৌলিক, 11 টু দি পাওয়ার 1। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ মানে এই বেজে মৌলিক থাকবে, তাই 11 তো নিজেই মৌলিক। এবার এই 2 3 এই যে 3, এই 3 এর সাথে 1 যোগ করলে হবে 4, দেখেন 4, আর এই 1 এর সাথে 1 যোগ করলে 2, 4 দুগুণে 8, তার মানে 88 ভাজক 8টা। এই 91, 7 13 91, না পারলে কিন্তু বিপদ, নামটা পারতে হবে। 7 13 91, এই যে 7, তো 7ও মৌলিক 13ও মৌলিক, তাহলে একে আর ভাঙবেন কি? 7 এর উপরে পাওয়ার আছে 1, 13 এর উপরে পাওয়ার 1, এই 7 এই 1 এর সাথে 1 যোগ করলে 2, এই 1 এর সাথে 1 যোগ করলে 2, 2 দুগুণে কত? 4, মানে এর ভাজক আছে 4টা। 95, 5 19 95, 5 গুণ 19, 5ও মৌলিক 19ও মৌলিক, তার মানে মৌলিক উৎপাদক বিশ্লেষণ এইটাই। তাহলে 5 এর উপরে 1, 19 এর উপরে 1, এই 1 এর সাথে 1 যোগ করলে 2, এই 1 এর সাথে 1 যোগ করলে 2, 2 দুগুণে 4। এই 99 কে লেখা যায় 9 গুণ 11, 9 গুণ 11, এই 9 মানে 3 স্কয়ার,
আর 11 তো নিজেই মৌলিক, 11 টু দি পাওয়ার 1। এই 2 এর সাথে 1 যোগ করলে 3, এই 1 এর সাথে 1 যোগ করলে 2, 3 দুগুণী কত 6টি। আমরা বিশ্লেষণ করে দেখতেছি 88 ভাজক আছে 8টা, এর 4টা, এর 4টা, এর হলো 6টা। তার মানে আমাদের সর্বাধিক সংখ্যক ভাজক আছে এই 4টার মধ্যে 88। সর্বাধিক সংখ্যক ভাজক আছে কার? 88। ঠিক আছে, ওকে নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মানে এই প্রশ্ন পরীক্ষায় আসা উচিত আবার, যদিও বিশেষ পরীক্ষা আসছে। ঠিক আছে, কি বলছে দেখেন তো, নিম্নলিখিত সংখ্যাগুলোর মধ্যে কোনটির ভাজক সংখ্যা বিজোড়? এই যে সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটির ভাজক সংখ্যা বিজোড়, মানে কার বিজোড় সংখ্যক ভাজক আছে। সবাই মনোযোগ দিবেন প্লিজ। এই সংখ্যাগুলোর মধ্যে কোনটির ভাজক সংখ্যা বিজোড়, এর মানে কি জানেন? মানে এই সংখ্যাগুলোর মধ্যে কার বিজোড় সংখ্যক ভাজক আছে। বিজোড় সংখ্যক ভাজক মানে কি? আচ্ছা 72, এদিকে তাকান প্লিজ। 72-এর ভাজক ছিল কয়টা? 72-এর ভাজক ছিল কিন্তু 12টা। 12টা মানে জোড় সংখ্যক ভাজক 12টা। এই যে 12টা, এই 12 সংখ্যাটা কি জোড় না? তাহলে 12টি ভাজক মানে জোড় সংখ্যক ভাজক। কারো যদি 15টা ভাজক থাকে তার মানে বিজোড় সংখ্যক ভাজক। এখন এই 4 জনের মধ্যে কার জোড় সংখ্যক ভাজক আছে এটা যদি আপনি বের করতে যান, তাহলে আপনাকে এখন বিজোড় সংখ্যক ভাজক আছে, তাহলে প্রত্যেকটা সংখ্যার ভাজক সংখ্যা বের করতে হবে। এর ভাজক বের করতে হবে, এর ভাজক বের করতে হবে, এর ভাজক বের করতে হবে, এর ভাজক বের করতে হবে। বের করার পর দেখতে হবে কার বিজোড় সংখ্যক ভাজক আছে। এই কাজ যদি করতে যান তাহলে তো ভাইয়া ছোট ছোট সংখ্যা হলে না করা যেত আগেরটার মতো, কিন্তু বড় বড় সংখ্যা জীবন শেষ হয়ে যাবে, পরীক্ষা শেষ হয়ে যাবে, ভাজক বের করা শেষ হবে না, ভাগ করা শেষ হবে না। তাহলে আপনাকে একটা জিনিস জানতে হবে, কেবল পূর্ণবর্গ সংখ্যারই বিজোড় সংখ্যক ভাজক থাকে। কেবল পূর্ণবর্গ সংখ্যারই বিজোড় সংখ্যক ভাজক থাকে। আমি এই অপশনগুলো কিন্তু বানাই দেইনি, এগুলাই পরীক্ষা আসছে। কেবল পূর্ণবর্গ সংখ্যারই বিজোড় সংখ্যক ভাজক থাকে। তাহলে যেহেতু বলছে নিম্নলিখিত সংখ্যাগুলোর মধ্যে কার ভাজক সংখ্যা বিজোড়, তার মানে এই 4টার মধ্যে দেখতে হবে কোন সংখ্যাটা পূর্ণবর্গ, যেটা পূর্ণবর্গ তার ভাজক সংখ্যা বিজোড় হবে, মানে বিজোড় সংখ্যক ভাজক থাকবে। এখন ভাইয়া এদের মধ্যে কে পূর্ণবর্গ এটা কেমনে চিনবো? আমরা পড়ছি পূর্ণবর্গ সংখ্যার শেষে 2, 4, 2, 3, 7, 8 এই 4টা ডিজিট থাকতে পারে না। 2, 3, 7, 8 এই 4টা পূর্ণবর্গ সংখ্যার শেষে 8, 2, 3, 7, 8 এই যে 2, 3, 7, 8 এই 4টা ডিজিট পূর্ণবর্গ সংখ্যার শেষে থাকতে পারে না। তাহলে এর শেষে আছে 8, তার মানে পূর্ণবর্গ 9। এর শেষে আছে 2, এ পূর্ণবর্গ 9। এর শেষে আছে 8, এ পূর্ণবর্গ 9। তাহলে একমাত্র অপশন হচ্ছে 1024, এছাড়া কোনো অপশন নেই। একটাই অপশন, একটাই অপশন, দেখছেন একটাই অপশন আছে। তাহলে একটাই অপশন আছে আর আমরা অপশন দেখতেছি না, এখানে 4টা। তাহলে দেখেন সেই কোথায় পড়ছি পূর্ণবর্গ সংখ্যার শেষে 2, 3, 7, 8 থাকতে পারে না, সেটা যে এখানে কাজে লাগবে কে জানতো? কোনো ক্লাসকে অবহেলা করা যাবে না যে ভাই এগুলো জানি আমার লাভ কি। এটা বিসিএস পরীক্ষা আসা প্রশ্ন, আমি বানাই দিইনি ভাই। এবং আমি কিন্তু এই অপশনগুলো বানাই দিইনি যে দেখাবো দেখেন কত সহজ অপশন, এই অপশন পরীক্ষায় ছিল। ঠিক আছে, তাহলে আবার বলছি এটা নোট দিয়ে লিখে রাখবেন, পূর্ণবর্গ সংখ্যার বিজোড় সংখ্যক ভাজক থাকে। পূর্ণবর্গ সংখ্যা বাদে যাই থাকুক সেগুলোর বিজোড় সংখ্যক ভাজক থাকে না, জোড় সংখ্যক ভাজক থাকে। যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, আপনাদেরকে একটা পরিচিত এক্সাম্পল দিই। 144 সংখ্যাটা কি পূর্ণবর্গ না? 144 সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ। 144 সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ, তাই কিনা? তাহলে 144 সংখ্যাটা পূর্ণবর্গ, সুতরাং এই 144-এর বিজোড় সংখ্যক ভাজক থাকবে। আপনি বের করে দেখেন 144-এর বিজোড় সংখ্যক ভাজক আসবে। 144-কে আমি 2 দিয়ে ভাগ করব, দরকার নাই। 144 মানে কি, আমি লিখবো 12 গুণ 12, 12 গুণ 12। এই 12কে লিখবো 3 গুণ 4, এই 12কে লিখবো 3 গুণ 4। এই হলো 3, 4 মানে 2 স্কোয়ার। এই হলো 3, 4 মানে 2 স্কোয়ার। একেবারে মৌলিক বানায় ফেলতে হবে বেজে। এই 2 স্কোয়ার আর 2 স্কোয়ার মানে 2 টু দি পাওয়ার 4। এই 3 আর 3 মানে 3 স্কোয়ার। ব্যাস, এটা হলো মৌলিক উৎপাদকের বিশ্লেষণ। এবার প্রত্যেকের পাওয়ারের সাথে 1 যোগ, এই 4 এর সাথে 1 যোগ করলে হবে 5, এই 2 এর সাথে 1 যোগ করলে হবে 3, 3 আর 5 গুণ করলে 3 5 15টা। এই দেখেন বিজোড় সংখ্যক ভাজক আসছে, যেহেতু 144 একটা পূর্ণবর্গ সংখ্যা। 12টি কেমনে আসলো? আচ্ছা, বর্গমূল 12, হ্যাঁ বর্গমূল 12। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি আবার বলছি নোট দিয়ে লিখে রাখবেন,
কেবল পূর্ণবর্গ সংখ্যারই বিজোড় সংখ্যক ভাজক থাকে। নেক্সট, এই যে এরকম একটা প্রশ্ন আমি আবার লাস্টেও দিয়ে রাখছি। এই যে নিচের কোন সংখ্যাটির বিজোড় সংখ্যক ভাজক আছে, নিচের কোন সংখ্যাটির বিজোড় সংখ্যক ভাজক। তো বিজোড় সংখ্যক ভাজক কেবল পূর্ণবর্গ সংখ্যার থাকে, তাহলে আমাকে খুঁজতে হবে এই সংখ্যাগুলোর মধ্যে পূর্ণবর্গ কোনটা। এই যে 0 থাকতে পারে না পূর্ণবর্গ সংখ্যা শেষে, একটা সিঙ্গেল 0 থাকতে পারে না, এটা পূর্ণবর্গ নয়। 2 থাকতে পারে না, এটা পূর্ণবর্গ নয়। এই 6 থাকতে পারে কিন্তু 26 থাকে না, 36 থাকে, 56 থাকে, 96 থাকে, 1024। ঠিক আছে, সবাই একটু মনোযোগ দেন। এবার কি চাইছে, এবার তাকান। এবার চাইছে ভাজকগুলোর যোগফল কত। এবার বলছে 72-এর ভাজকগুলোর গুণফল কত। সরি, এর আগে আমরা কিন্তু বের করছিলাম যে একটা সংখ্যার ভাজকগুলোর যোগফল কত। এবার আমরা বের করব এখানে ভাজকগুলোর গুণফল কত। সবাই একটু মনোযোগ দিবেন। 72-এর ভাজকগুলোর গুণফল। যোগফল বের করার নিয়ম শিখছেন না, যে কোনো একটা সংখ্যার ভাজকগুলোর যোগফল কেমনে বের করে। এবার চাইছে এই 72 সংখ্যাটার ভাজকগুলোর গুণফল। আচ্ছা, তো কোনো একটা সংখ্যার ভাজক নির্ণয় করতে বলুক, ভাজকগুলোর যোগফল নির্ণয় করতে বলুক, ভাজকগুলোর গুণফল নির্ণয় করতে বলুক, মানে যাই নির্ণয় করতে বলুক না কেন, প্রথম কাজ হচ্ছে ওই সংখ্যার প্রাইম ফ্যাক্টরাইজেশন বা মৌলিক উৎপাদক বিশ্লেষণ, এটা করতেই হবে। প্রথম কাজ হচ্ছে ওই সংখ্যার প্রাইম ফ্যাক্টরাইজেশন বা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে আমাদের এইটার মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে 72-এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ 8 গুণ 9, 8 মানে 2 কিউব, 9 মানে 3 স্কোয়ার। এই যে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলাম। এইবার ভাজকগুলোর গুণফল চাইছি। ভাজকগুলোর গুণফল চাইলেও আপনাকে আগে বের করতে হবে এর ভাজক কয়টা। প্রথম কাজ হচ্ছে এর ভাজক কয়টা আগে বের করতে হবে। তাহলে এর ভাজক কয়টা সেটা বের করতে গেলে প্রত্যেকের পাওয়ারের সাথে 1 যোগ, এই 3-এর সাথে 1 যোগ করলে 4, এই 2-এর সাথে 1 যোগ করলে 3, এগুলো আবার গুণ করতে হবে। 3 4 12টি ভাজক। তাহলে প্রথম কাজ কি, এদিকে তাকান প্লিজ, মনোযোগ দেন। কোন একটা সংখ্যার ভাজকগুলোর গুণফল বের করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই সংখ্যার ভাজক কতটা সেটা আগে বের করতে হবে। এইবার ভাজকগুলোর গুণফল, ভাজকগুলোর গুণফল ইজ ইকুয়াল টু, এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান। ভাজকগুলোর গুণফল বের করার সময় যে সংখ্যার ভাজকগুলোর গুণফল বের করতে বলছে না, ওই সংখ্যাটা লিখবেন। হ্যাঁ, যে সংখ্যার ভাজকগুলোর গুণফল চাইছে সেই সংখ্যাটা লিখবেন, তার উপরে পাওয়ার দিবেন, যতটা ভাজক বেরোবে তার অর্ধেক, সব সময়, অলওয়েজ। তাহলে এখানে এর ভাজক বেরোয়েছে কয়টা, 12টা। 12-র অর্ধেক কত, 6, তাহলে এর উপরে পাওয়ার দিবেন 6, তার মানে 72⁶। সি নাম্বার অপশন হচ্ছে আমাদের উত্তর, 72⁶। কোন একটা সংখ্যার ভাজকগুলোর গুণফল বের করতে গেলে ওই সংখ্যার ভাজক কতটা সেটা বের করবেন। আর গুণফল হচ্ছে ওই সংখ্যার উপরে, যার ভাজকগুলোর গুণফল বের করতে বলছে সেই সংখ্যার উপরে যতটা ভাজক তার অর্ধেক দিতে হবে। তাহলে ভাজক যেহেতু 12টা ছিল, তাহলে 12 অর্ধেক 6, তাই 72/6। হ্যাঁ, এখন অনেকে আমার কাছে জানতে চাই যে ভাই এরকম কেন হইলো। ঠিক আছে, তাকান, অনেকে জানতে চাই যে ভাই 72 উপরে মানে সংখ্যার উপরে মানে ভাজক যতটা তার অর্ধেক কেন। ওকে ফাইন, দেখেন কেন তার অর্ধেক হয়েছে, আমরা এখন এটা একটু এক্সপ্লেইন করার চেষ্টা করছি। দেখেন 72-এর ভাজকগুলোর গুণফল, এর মানে কি, এর মানে হচ্ছে 72-এর যতটা ভাজক আছে, 72-এর ভাজক কয়টা, 12টা না, এই 12টা যে ভাজক আছে না, সেই 12টা ভাজক বের করে গুণ করতে হবে। এটাই তো 72-এর ভাজকগুলোর গুণফল। 72-এর ভাজক 12টা কে কে, দেখেন এদিকে তাকান, 1 2 3 4 6 8 9 12 18 24 36 72, দেখা যাচ্ছে 72 পর্যন্ত। ওকে, আচ্ছা, এইবার আপনার কাজ হচ্ছে
এগুলা গুণ করতে হবে। এই ভাজকগুলো গুণ করলে যা আসবে তাই তো উত্তর। এই ভাজকগুলো গুণ করতে হবে। এখন এটা তো একটা বিশাল সংখ্যা, দিকে তাকান, এর যে ভাজক 12টা, এই 12টা ভাজক বের করতে হবে, তারপরে এগুলো গুণ করতে হবে। এখন এটা তো একটা বিশাল সংখ্যা, এর জন্য বিশাল সংখ্যাটা এরকম পাওয়ার আকারে দিছে। এদিকে তাকান, আপনার কাজ হচ্ছে এই সবগুলো গুণ করবেন, এই সিরিয়ালি গুণ না করে একটু টেকনিক্যালি গুণ করেন। এই পাশ থেকে একজনকে নেন আর ওই পাশ থেকে একজনকে নেন আর গুণ করেন। তাহলে এই পাশে আছে 1 আর ওই পাশে আছে 72, এই 1 আর 72 গুণ করেন। এদিকে তাকান, এই 1 আর এই 72 গুণ করলে হবে 72। এবার এই পাশ থেকে একজনকে নেন, এই পাশ থেকে একজনকে নেন, তাহলে এই পাশে আছে 2 আর এই পাশে আছে 36, এই 2 আর 36 গুণ করলে হবে 72, হবে কিনা? এইবার এই পাশ থেকে একজন নেন, এই পাশ থেকে একজন নেন, এই 3 আর এই 24 গুণ করলে 3 24 হবে 72। এবার এই পাশ থেকে একজন নেন, এই পাশ থেকে একজন নেন, তাহলে 4 আর 18 গুণ করলে হবে 4 18 72। এবার এই পাশ থেকে একজন নেন, এই পাশ থেকে একজন নেন, 6 আর 12 গুণ করলে হবে 6 12 72। এবার এই পাশ থেকে একজন, এই পাশ থেকে একজন, 8 আর 9 গুণ করলে হবে 8 9 72। এবার 72 কয়টা হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে 6টা 72 গুণ করলে 72 টু দি পাওয়ার 6। এই দেখেন, এইগুলার গুণফল হচ্ছে 72 টু দি পাওয়ার 6। আসলে এখানে ভাজক যতটা হবে, প্রতি 2টা গুণ করলে আমরা ওই যে সংখ্যার ভাজক বের করতেছি সেই সংখ্যা পাবো, প্রতি 2টা গুণ করলে। তাহলে প্রতি 2টা গুণ করলে আমরা যে সংখ্যাটা ভাজক বের করতেছি সেই সংখ্যাটা পাবো। তাহলে যেহেতু এটা 12টা সংখ্যা আছে, তাহলে প্রতি 2টা গুণ করলে এক একটা 72 পাবো। তাহলে 12টা সংখ্যা থাকলে প্রত্যেক 2টার জন্য একটা 72 হলে এরকম 72 হবে 12 অর্ধেক 6টা। ঠিক আছে, তাহলে 12 অর্ধেক 6টা সব সময়। তার মানে হচ্ছে কোনো একটা সংখ্যার ভাজকগুলোর গুণফল যখন বের করতে যাবেন, তখন আপনাকে ভাজক সংখ্যা বের করে যে সংখ্যার ভাজকের গুণফল চাইছে ওই সংখ্যার উপরে ভাজক সংখ্যা যতটা বেরিয়েছে তার অর্ধেক পাওয়ার বসায় দিবেন। আপনারা কি ব্যাখ্যাটা বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, এবার দেখেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে কি বলছে? পরবর্তী প্রশ্নে বলছে 144-এর ভাজকগুলোর গুণফল কত? আচ্ছা, মেহজাবিন সানাম, আপনি যে প্রশ্ন করছেন সেই প্রশ্নের উত্তর এখন পাবেন। হ্যাঁ, মিম মাহমুদ, এখন দেখেন প্লিজ, 144-এর ভাজকগুলোর গুণফল কত? তাহলে প্রথম কাজ কি? এই সংখ্যার ভাজক সংখ্যা বের করতে হবে। তাহলে 144 মানে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ, 144 2 দিয়ে 72 বার, 2 দিয়ে 36 বার, 2 দিয়ে 18, 2 দিয়ে 9, 3 দিয়ে 3, 2 আছে কয়টা? 4টা, তাহলে 2 টু দি পাওয়ার 4, 3 আছে কয়টা? 2টা, মানে 3 স্কোয়ার, তাহলে এই 4 এর সাথে 1 যোগ করলে 5, এই 2 এর সাথে 1 যোগ করলে 3, তার মানে 15টা ভাজক। তাহলে 144-এর ভাজক আছে কয়টা? 15টা। তাহলে ভাজকগুলোর গুণফল, এদিকে তাকান, ভাজকগুলোর গুণফল বের করার সময় কি বলছি? যে ভাজকগুলোর গুণফল চাইছি, যে সংখ্যার ভাজকগুলোর গুণফল চাইবে ওই সংখ্যার উপরে যতটা ভাজক আসবে তার অর্ধেক। তাহলে 15-র অর্ধেক হচ্ছে 7.5। এইভাবে লিখবো না, 15-র অর্ধেক মানে 15/2, 15-র অর্ধেক মানে 15/2। হ্যাঁ, কিন্তু এইভাবে অপশন পাবেন না আপনি। এইবার এই 144-কে লেখা যায় 12 স্কোয়ার, তার উপর আছে 15/2। এবার আমরা জানি পাওয়ারে পরে হবে গুণ, তাহলে 12-র উপরে 2 ইন্টু 15/2, এই 2 2 কাটা, তাহলে 12 টু দি পাওয়ার 15। এইভাবে অপশন থাকবে 12 টু দি পাওয়ার 15। এই যে দেখেন 12 টু দি পাওয়ার 15, 3 নাম্বার অপশন 12 টু দি পাওয়ার 15। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার? এবার কি বুঝছেন? যদি ভাজক 15টা আসে, মানে বিজোড় সংখ্যক আসে, তখন আপনার টেনশন করতে হবে না। ওকে, আচ্ছা, এখন অনেকে বলছে যে ভাই এদিকে তাকান, শোনেন, যদি বিজোড় সংখ্যক ভাজক আসে, যদি এখানে বিজোড় সংখ্যক ভাজক আসে, তখন ওই বিজোড় ডিভাইডেড বাই 2 দিবেন। এটা দিবেন তো? এদিকে তাকান, এটা দিবেন তো? আচ্ছা, বিজোড় সংখ্যক ভাজক কার আসে? বিজোড় সংখ্যক ভাজক কার আসে? বিজোড় সংখ্যক একটু আগে শেখালাম না যে বিজোড় সংখ্যক ভাজক থাকে একমাত্র পূর্ণবর্গ সংখ্যার। কেবল পূর্ণবর্গ সংখ্যারই কিন্তু বিজোড় সংখ্যক ভাজক থাকে। একটু আগে পড়ে আসছে কিন্তু, ওই যে 1024 মনে আছে? তাহলে পূর্ণবর্গ সংখ্যারই কেবল বিজোড় সংখ্যক ভাজক থাকে। তাহলে বিজোড় সংখ্যক ভাজক যখন আসবে তখন এই সংখ্যাটা তো নিশ্চিত পূর্ণবর্গ, রাইট?
তাহলে এই সংখ্যাটা যখন পূর্ণবর্গ হবে তখন আপনি বিজোড় সংখ্যক ভাজককে যখন এখানে অর্ধেক 2 দিয়ে ভাগ করবেন, তখন যেহেতু এটা পূর্ণবর্গ তার মানে এটাকে এরকম স্কোয়ার আকারে প্রকাশ করা যাবে, আর এই 2 আর এই নিচের 2 কেটে সব সময় এখানে এই ঘটনা ঘটবে। বুঝছেন কিনা বলেন? তার মানে বিজোড় সংখ্যক ভাজক আসলে আপনার টেনশন করার কোনো দরকার নাই যে বিজোড় সংখ্যক ভাজক আছে, এটা আমি কেমনে লিখবো 15/2। 15/2 লিখছেন, এই সংখ্যা যে পূর্ণবর্গ এটাকে আবার স্কোয়ার আকারে প্রকাশ করা যাবে, সেই স্কোয়ারের 2 আর ওই যে 15/2 ওই নিচের 2 কেটে পূর্ণ সংখ্যা আসবে। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বাহাত্তর সংখ্যাটিকে কতভাবে দুইটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়? এবার কি বলছে? 72 সংখ্যাটিকে কতভাবে দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়? 72 সংখ্যাটিকে কতভাবে দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়? কোন একটা সংখ্যাকে কতভাবে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায় এটা বের করতে গেলে প্রথম কাজ হচ্ছে এর ভাজক সংখ্যা কত সেটা বের করতে হবে। এর ভাজক সংখ্যা কত সেটা বের করতে হবে। কোন একটা সংখ্যাকে কতভাবে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায় এটা বের করতে গেলে প্রথম কাজ হচ্ছে ওই সংখ্যার ভাজক কতটা সেটা আপনাকে বের করতে হবে। তাহলে 72-এর ভাজক কতটা? এই 3-এর সাথে 1 যোগ করলে 4, 2-এর সাথে 1 যোগ করলে 3, 3 4 12টা, 12টা ভাজক। এবার তাকান, কোন একটা সংখ্যাকে কতভাবে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়, এর উত্তর হচ্ছে ভাজক সংখ্যা যতটি তার অর্ধেক সংখ্যক উপায়ে। তাহলে ভাজক সংখ্যা যেহেতু 12টি, তাহলে 12-র অর্ধেক কত? 6, তাহলে 6 ভাবে। তাহলে ভাজক সংখ্যা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 6 ভাবে। 6 ভাবে। এখন এটা আমি কিন্তু একবার অলরেডি দেখাই ফেলছি। কিভাবে? এদিকে তাকান। কোন একটা সংখ্যাকে কতভাবে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায় এটা বের করার জন্য ওই সংখ্যার ভাজক বের করতে হবে, আর উত্তর হচ্ছে ভাজক সংখ্যাকে 2 দিয়ে ভাগ। হ্যাঁ, দেখেন কিভাবে। এই 72-এর ভাজক সংখ্যা ছিল 12টা। 1 2 3 4 6 8 9 12 18 36 24 36 72, 24 36 72। এই যে 72-এর 12টা ভাজক, এই পাশ থেকে একটা নিবেন, এই পাশ থেকে একটা নিবেন, আর ওই দুটাকে গুণ করবেন। তাহলে 1 আর 72 গুণ করলে 1 গুণ 72, এটা কি 72 হবে না? এই দেখেন 72 দুইটা সংখ্যার গুণফল, এই যে 1 গুণ 72, এই যে দুইটা সংখ্যার গুণফল 72। এই পাশ থেকে এখন একজনকে নিবেন, এই পাশ থেকে একজনকে নিবেন, এই 2 আর এই 36 গুণ করবেন, 2 আর 36 গুণ করলেও ফলাফল কত হবে? 72। এই দেখেন 72, এই যে 2 আর 36 এই দুইটা সংখ্যার গুণফল। এরকম কতগুলো জোড়া আকারে 72-কে প্রকাশ করে। পাশ থেকে একজন নিবেন, এই পাশ থেকে একজন নিবেন, 3 গুণ 24 তাও হবে 72। এবার এই পাশ থেকে একজন নিবেন, এই পাশ থেকে একজন নিবেন, 4 গুণ 18 তাও হবে 72। এবার এই পাশ থেকে একজন, এই পাশ থেকে এখন একজন, তাও হবে 72। এই যে 72 দেখেন কয় ভাবে? 1 2 3 4 5 6। তাহলে এটা কিভাবে পাইলাম? এই 72-এর ভাজক গুলাই তো দুইটা ভাজক গুণ করলেই তো 72 পাওয়া যাবে, একদম 6 ভাবে। ঠিক আছে? জি। তাইলে একটা সংখ্যাকে যতভাবে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যাবে সেটা কত হবে? ভাজক সংখ্যা ডিভাইডেড বাই 2 এত হবে। ওকে, এবার দেখেন 144 সংখ্যাটিকে কতভাবে দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যাবে? 144 সংখ্যাটিকে কতভাবে দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যাবে? নেট প্রবলেম এখন ঠিক আছে কিনা দেখেন তো, একটু কেমন যেন ঝাপসা, মানে আটকে যাচ্ছিল আমার কাছে মনে হচ্ছিল। এখন ঠিক হওয়ার কথা। এখন কি ঠিকঠাক দেখতে পাচ্ছেন আপনারা? প্লিজ কাইন্ডলি রেসপন্স করেন তো। এখন কি ঠিকঠাক দেখতে পাচ্ছেন? কাইন্ডলি একটু রেসপন্স করবেন। এখন কি ঠিকঠাক দেখতে পাচ্ছেন?
আচ্ছা ঠিক আছে, ওকে। 144 সংখ্যাটিকে কতভাবে দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়? তাহলে প্রথম কাজ হচ্ছে ওই 144-এর ভাজক কতটা সেটা বের করবেন। 144 মানে 12 গুণ 12, এই 12 মানে 3 গুণ 4, এই 12 মানে 3 গুণ 4, তার মানে 3 স্কয়ার, আর এই 2 স্কয়ার মানে 4 মানে 2 স্কয়ার, এই 4 মানে 2 স্কয়ার, 2 স্কয়ার 2 স্কয়ার মানে 2 টু দি পাওয়ার 4। এবার এই 2 এর সাথে 1 যোগ করলে 3, এই 4 এর সাথে 1 যোগ করলে 5, 3 5 15, 15টা ভাজক। এইখানে আপনাকে একটু সতর্ক হতে হবে। তাহলে কি বলছিলাম, কোন একটা সংখ্যাকে কতভাবে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়? সূত্র কি বলছিলাম, যে ভাজক সংখ্যা ডিভাইডেড বাই 2। যেমন 72-এর ক্ষেত্রে ভাজক সংখ্যা আসছিল 12টি, 2 দিয়ে ভাগ করলে 6 হবে। ভাজক সংখ্যা ডিভাইডেড বাই 2 এটা হচ্ছে যখন যে সংখ্যাটার মানে কথা বলছে যে যদি পূর্ণবর্গ না হয় তাহলে এটা। কিন্তু যে সংখ্যাটার কথা বলছে এখানে যে 144 সংখ্যাটি কতভাবে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়, সেই সংখ্যাটা যদি পূর্ণবর্গ হয়, যেমন 144 পূর্ণবর্গ, তাহলে এই ভাজক সংখ্যা ডিভাইডেড বাই 2 এটা করা যাবে না। এই ভাজক সংখ্যার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। 15 1 16 ডিভাইডেড বাই 2 8 ভাবে। তাহলে আবার বলছি, কোন একটা সংখ্যাকে কতভাবে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়, এটা কিন্তু দুইটা নিয়ম। একটা হচ্ছে যে সংখ্যাগুলো পূর্ণবর্গ নয়, যেমন 72, তার ক্ষেত্রে ভাজক সংখ্যা ডিভাইডেড বাই 2, বাট যে সংখ্যাটা পূর্ণবর্গ তার ক্ষেত্রে ভাজক সংখ্যা যোগ 1 ডিভাইডেড বাই 2। এখন ভাজক সংখ্যা যোগ 1 ডিভাইডেড বাই 2 কেন আসছে, এই বিষয়টা আমাকে অনেকে জিজ্ঞাসা করে। এটা আসার কারণ কি জানেন? এটা আসার কারণ হচ্ছে এই ভাজকগুলোর মধ্যে একটা ভাজক আছে 12 গুণ 12, 12 গুণ 12, এই 12 গুণ 12 মানে 7 জোড়া, তো 15টা, এদিকে তাকান, 15টা ভাজক না, এই 15টা ভাজকের মধ্যে 7 জোড়া মানে 14টা হচ্ছে ভিন্ন ভিন্ন ভাজক, আর একটা ভাজক হচ্ছে এই 12 মানে ওর বর্গমূল, ওই সংখ্যার বর্গমূল, বুঝছেন? এই 12 একটা সিঙ্গেল থেকে যায়, মানে 14টা, 7 জোড়া মানে 14টা হওয়ার পরে একটা সিঙ্গেল থেকে যায়। ওই সিঙ্গেলকে 2 বার গুণ করলে পরে আমরা আরো 1 জোড়া পাই, মানে আরো দুইটা সংখ্যার গুণফল হিসেবে 144 কে পাবো। কিন্তু এই দুইটা সংখ্যা সেম হয়, একে তো ভাজকের মধ্যে একবারই কাউন্ট করা হয়েছে। 15টা ভাজকের মধ্যে কি 12 দুইবার আছে? না, একবার আছে। কিন্তু 12 গুণ 12 তো 144 হয়। তাহলে এই যে একবার বেশি নিলাম, সেই 1 হচ্ছে ওই 15-র সাথে 1 যোগ করে তখন আমরা 2 দিয়ে ভাগ করতেছি। আমার কথা কি বুঝছেন? তাহলে কোনো একটা সংখ্যাকে কতভাবে দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়, এরকম প্রশ্ন যদি আসে, তাহলে এটা দুইটা নিয়ম মাথায় রাখতে হবে। একটা হচ্ছে সংখ্যাটা যদি পূর্ণবর্গ না হয় তাহলে ভাজক সংখ্যা ডিভাইডেড বাই 2, আর সংখ্যাটা যদি পূর্ণবর্গ হয় তাহলে ভাজক সংখ্যা প্লাস 1 ডিভাইডেড বাই 2। মানে বিজোড় সংখ্যক ভাজক যদি আসে, সোজা কথা, এদিকে তাকান, বিজোড় সংখ্যক ভাজক যদি আসে তাহলে তো বুঝবেন পূর্ণবর্গ, তাহলে এর সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ। আর এখানে যদি জোড় সংখ্যক ভাজক আসে তাহলে সরাসরি 2 দিয়ে ভাগ, ব্যাস। জি, ওকে। আচ্ছা, এইটা আপনাদেরকে আমি একটু কাজ দিলাম, এটা আপনারা নিজেরা করবেন, বুঝছেন? দেখি পারেন কিনা। আমি তো কালকে করেই দিব। এই যে 17 নম্বর আপনাদের বইয়েও, আচ্ছা আমাদের বই, এই যে আমাদের বই যারা পাননি এখনো হাতে, আমি একটু দেখাই দিই। এই বইটা আমাদের হাতে চলে আসছে, আমি যে প্যাকেজিং এর কাজ চলছে, আপনারা 10-12 তারিখের মধ্যে, যারা কুরিয়ারে অর্ডার, মানে অনলাইনে অর্ডার করছেন, তারা 10-12 তারিখের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, এই বইয়ের পেজ নাম্বার হচ্ছে কত? পেজ নাম্বার 31-এ এই ভাজক রিলেটেড কোশ্চেন আসে, 32 নাম্বার পেজে আছে। হ্যাঁ, ওকে, এটা আপনারা করবেন। 18 নম্বর কোশ্চেনের উত্তরটা ভুল আছে, আমি একটু বলে দিচ্ছি। 18 নম্বর নাহলে আবার আপনি 18 17 পরে 19 কেন? আচ্ছা, 18 নম্বর যে প্রশ্নটা, এই 18 নম্বর প্রশ্নটা এখানে ভুল আছে। 18 নম্বর প্রশ্নের উত্তর 32 নম্বর পেজে 18 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ডি অপশন হবে। ডি 4 নম্বর অপশন, এটা ঠিক করে নেন, 4 নম্বর অপশন, উত্তর হচ্ছে 12টি। এটা ভুল আছে, একটু কারেকশন করে নিন, ঠিক আছে? আচ্ছা, এই যে পূর্ণবর্গ ভাজক, এখানে লিখছি পূর্ণবর্গ ভাজক কতটি? পূর্ণবর্গ ভাজক আপনি যা বোঝেন তাই করেন, বেশি সময় ট্রাই করবেন না। মানে আমি বোঝাতে চাচ্ছি পূর্ণবর্গ ভাজক বলতে যে কোন একটা সংখ্যার যতগুলো ভাজক আছে তার মধ্যে কতটা ভাজক পূর্ণবর্গ সংখ্যা। যেমন 18-র পূর্ণবর্গ ভাজক আছে 4, তারপর 9, তারপর 36, হ্যাঁ, তারপর 1ও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। এই যে এগুলো কিন্তু পূর্ণবর্গ ভাজক। এরকম কয়টা আছে, কিভাবে বের করতে হবে? ওকে,
তাহলে আজকের মতো এই পর্যন্ত রাখবো। আমি যদিও এই যে পূর্ণবর্গ ভাজক এই অংশটা আমি আগামীকাল দেখাবো। তো এই পূর্ণবর্গ ভাজকের কনসেপ্টটা বুঝতে হলে অবশ্যই আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করে আসবেন, না হলে কিন্তু ঝামেলা হবে। পূর্ণবর্গ ভাজক শেষ করার পরে আমরা নতুন টপিকে চলে যাব। আচ্ছা, তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।